হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে তোমাদের যে শিফটের পরীক্ষা হয়েছে সেই শিফটে আজকে কোশ্চেন্সগুলোকে ঘোরানো হয়েছে। তোমরা জানো যে কালকে সেকেন্ড শিফট থেকে যে টাফনেস ছিল সেটা আরেক লেভেল বেড়েছে এবং কোশ্চেন্সগুলো একটু অন্য ধরনের ঘুরিয়ে আসছে। যারা ডেপথে পড়েনি, যাদের ওপর পড়া আছে, তারা নর্মালি পারবে না। আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলি, যেটা একটা ট্রিক হিসেবে বলতে পারো। সেটা হচ্ছে, যখন কোনো কোশ্চেন্স তুমি পড়ছো, তার ধরো এখানে একটা, দুটো, তিনটে, চারটে অপশান রয়েছে, এইটা ধরো কোশ্চেন্স। তোমরা কি করছো? তোমরা যেটা করছো সেটা হচ্ছে কোশ্চেন্সটা পড়ে তারপর অপশানটা পড়তে শুরু করছো। এইটা করো না। এটা করলে তোমাদের আরও কনফিউশন বাড়বে। কোশ্চেন্সটা যখন ধরো 2 লাইনের একটা কোশ্চেন্স এখন 2 লাইনের নিচে তো কোশ্চেন্স হচ্ছেই না, অনেক সময় 3 লাইনও হয়ে যাচ্ছে। সেই 2 লাইনের কোশ্চেন্সটা তুমি পড়ছো, পড়ার পরে এই কোশ্চেন্সটার পসিবল অ্যান্সারটা ভেবে নাও। আর কিছু কিছু সময় তুমি তো সঠিক অ্যান্সারই ভাবতে পারবে, কারণ তুমি অ্যান্সারটা জানো। যেমন এই প্রশ্নটা তুমি পড়লে ইথেনকে, দেখো এখানে প্রশ্নটা এক্স্যাক্টলি এইভাবে ছিল না। এখানে বলা ছিল ইথিনকে ইথেনে কনভার্ট করার জন্য নিচের কোন বিক্রিয়াটি প্রযোজ্য হয়, এরকম ছিল। তো হাইড্রোজেনের কথা ওখানে বলাও ছিল না। তো ইথিনকে ইথেনে কনভার্ট করার জন্য আমরা জানি অ্যাডিশন রিয়াকশন হয়। এবার আমি এত কিছু পড়বো না, কোথায় আছে অ্যাডিশন রিয়াকশন, এইটাই আছে, এটাতে ক্লিক করে দিয়ে আমি বেরিয়ে যাবো। আমি যদি এই কোশ্চেন্স পড়ার পর চারটে অপশান পড়ে তারপর উত্তর দিতে যাই, তাহলে আমার টাইম নষ্ট হবে। ওই যে তোমার মনে হচ্ছে স্যার ওতে তো 4-5 সেকেন্ড টাইম নষ্ট হবে, এরকম প্রত্যেকটা 20টা প্রশ্নে যদি তুমি 4 সেকেন্ড করে টাইম মানে কাটিয়ে আনতে পারো, তার মানে 80 সেকেন্ড টাইম কাটাবে। 80 সেকেন্ড মানে কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড টাইমটা তুমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারবে। তোমার মনে রাখতে হবে, 1 সেকেন্ড টাইমও খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার সময়। একটা সেকেন্ড টাইমও খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে প্রশ্ন তুমি পারো সেটাকে যত তাড়াতাড়ি পারো তার থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে তোমাকে। ঠিক আছে? সেইখানে কারেক্ট আনসার আমাদের কী হবে? সংযোজন বিক্রিয়া। বেসিক্যালি কী হয়, ইথিন যেটা হচ্ছে তোমাদের C2H4, ঠিক আছে, ইথিন C2H4, এবং আমরা জানি এটা হচ্ছে অসম্পৃক্ত। এর ওপর বেস করে গত 2-3 দিন ধরে এই পার্টটার উপর প্রশ্ন পড়ছে। এর সঙ্গে যখন তুমি হাইড্রোজেনকে অ্যাড করবে, এবং এই হাইড্রোজেন কিন্তু ডাইরেক্ট অ্যাড করা যায় না, তোমাকে এখানে তাপ দিতে হবে, এবং তার সঙ্গে তোমাকে নিকেল বা প্যালাডিয়ামের ক্যাটালিস্ট ইউজ করতে হবে। তুমি নিকেল ইউজ করতে পারো, প্যালাডিয়ামও ইউজ করতে পারো। ঠিক আছে? তো নিকেল বা প্যালাডিয়াম যে কোনো একটা ইউজ করতে পারো। করার পরে কী হবে, যেটা এটা কনভার্ট হয়ে যাবে সেটা হচ্ছে C2H6 কনভার্ট হবে। C2H6 এটা কি? এটা হচ্ছে সম্পৃক্ত, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইথেন। তো ইথিনকে ইথেনে কনভার্ট করে দেয়। অ্যান্সার হবে তোমাদের অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে? এবার এই প্রশ্নটাকে ঘুরিয়ে কীভাবে স্যার দিতে পারে, দেখো ঘুরিয়ে কীভাবে দিতে পারে সেটাও বলে দিই। ধরো দিল তোমাদের যে ভেজিটেবল অয়েল থেকে তুমি কি প্রস্তুত করছো? তুমি প্রস্তুত করছো হচ্ছে ভেজিটেবল ঘি, অর্থাৎ বনস্পতি ঘি প্রস্তুত করছো। বনস্পতি তেল থেকে তুমি বনস্পতি ঘি তৈরি করছো। এখানে তোমাদের পুরো বিক্রিয়াটা লেখাও আছে, মানে কালারিং দিয়ে বনস্পতি ঘি তৈরি করছো। তো বনস্পতি অয়েল থেকে তুমি যখন বনস্পতি ঘি তৈরি করছো, তখন এখানে কোন ক্যাটালিস্ট ব্যবহার করা হয়? সেটা যে নিকেল ক্যাটালিস্ট ব্যবহার করা হয়। সেখানেও হিট প্রয়োগ করা হয়, সেখানেও হাইড্রোজেনকে প্রয়োগ করানো হয়। আর এই বিক্রিয়াটাও কিন্তু একটা অ্যাডিশন রিয়াকশন, সেম টাইপের বিক্রিয়া। ঠিক আছে? এটাও কিন্তু সেই অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাট, তাকে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাটে তুমি কনভার্ট করে দিচ্ছ। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারছি যে এই বিক্রিয়াটাকে ঘুরিয়ে আরেকভাবে কি জিজ্ঞেস করতে পারতো, যে বনস্পতি অয়েল থেকে বনস্পতি ঘি প্রস্তুত যখন করছো তখন সেটি কোন ধরনের বিক্রিয়া। ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমাদের ব্রোমিন ওয়াটার থেকে দিয়েছিল। তোমরা জানো যে ব্রোমিন ওয়াটার সেটা কি করে? সেটা কিন্তু কালার, তোমাদের কি করে? কালার চেঞ্জ করে। ঠিক আছে? ব্রোমিন ওয়াটার কিন্তু কালার চেঞ্জ করে, অর্থাৎ কি হয়ে যায়, ব্রোমিন ওয়াটার তোমাদের কালার কিন্তু ডিসচার্জ হয়ে যায়, মানে মানে ডিসকালার হয়ে যায় বা কালারলেস হয়ে যায়। কখন? যখন তুমি তাকে কোথায় দিচ্ছ? অসম্পৃক্ততে দিচ্ছ, তাই না? ব্রোমিন ওয়াটারের ক্ষেত্রে বলে দিই, ব্রোমিন ওয়াটার ব্রোমিন ওয়াটার ব্রোমিন ওয়াটারকে তুমি যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে দেবে, তখন এর যে রেডিশ ব্রাউন কালার বা লালচে বাদামি কালার, সেটা বর্ণহীন হয়ে যায়। এটা দিয়েও কিন্তু প্রশ্ন অলরেডি কিন্তু তোমাদের দিয়েছে। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, করে যেও। চলো, আচ্ছা, এই যে ব্রোমিনের কথাটা বললাম, এই কথাটাকে আর কীভাবে দেওয়া যেতে পারে? ধরো এরকম বললো, একটি জৈব কার্বন ব্রোমিন জলে মেশানোর ফলে ব্রোমিনের জলের বর্ণহীন হয়ে গেল। তাহলে সেটির ক্ষেত্রে নিচের কোনটি সত্য? সেটি একবন্ধনযুক্ত, সিঙ্গেল বন্ড আছে, তাতে ডবল বন্ড আছে, তাতে ট্রিপল বন্ড আছে।
আমরা একটু আগেই দেখলাম যে ব্রোমিনের সঙ্গে অসম্পৃক্ত কার্বনের বিক্রিয়াতে ওইটা বর্ণহীন হয়ে যাচ্ছে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আইদার ডবল বন্ড থাকবে অথবা ট্রিপল বন্ড থাকবে। সিঙ্গেল বন্ড সম্পৃক্ত হাইড্রোকার্বনে থাকে, তাহলে অ্যান্সার কিন্তু ডবল বা ট্রিপল হবে, অ্যান্সার কিন্তু কোনোভাবে সিঙ্গেল হবে না। তাহলে এইভাবে ঘুরিয়ে প্রশ্নটাকে দিচ্ছে, যা তুমি জানো সেটাকে প্রত্যেকটা পয়েন্টে টেস্ট করছে রেলওয়ে। ঠিক আছে, চলো এটা দেখো কত সুন্দর। একজন মহিলা ভবিষ্যতে আর সন্তান ধারণ করতে চান না, তো চিকিৎসকের পরামর্শে তার প্রজনন ক্ষমতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য অস্ত্রোপচার করা হলো। এটা জন্য হবে, জন্য কি করা হলো? অস্ত্রোপচার করা হলো, মানে শল্য চিকিৎসা। এনসিইআরটিতে শল্য চিকিৎসার মাধ্যমে কথাটা দেওয়া আছে। এই শল্য চিকিৎসা শব্দটার ওপর বেস করেই তোমাদের কোশ্চেনে, শল্য চিকিৎসা মানে হচ্ছে অস্ত্রোপচার। শল্য চিকিৎসার মাধ্যমে যখন অবাঞ্ছিত গর্ভরোধ করা হয় তখন সেটা মহিলাদের ক্ষেত্রে তাকে কী বলা হয়? দেখো আমরা জানি এই অংশটাকে আমরা ফিলোপিয়ান টিউব বলি, দেখো এখানে ছবিতেও দেওয়া রয়েছে। এই পার্টটাকে আমরা কি বলি? ফিলোপিয়ান টিউব। এই যে এই পার্টটা, এই পুরো পার্টটা, এই ফিলোপিয়ান টিউবের একটা পোর্শন মাছ থেকে কেটে মুড়ে দেওয়া হয়, যার ফলে ডিম্বাশয় থেকে এক তো বেরোবে, কিন্তু সেটা নিষেকের জন্য অ্যাম্পুলা ইসমাস জাংশনে পৌঁছতে পারে না। মনে রাখবে, যেহেতু টিউবকে কাটা হচ্ছে এই জন্য একে টিউবেক্টমি বলা হয়। তাহলে তোমাকে কালকে প্রশ্ন দিল যে টিউবেক্টমি প্রক্রিয়ায় নিচের কোনগুলি সম্ভব নয়। যদি বলে যে ডিমের নিঃসরণ সম্ভব নয় বা ডিম্বকের বাইরে আসা সম্ভব নয়, তাই ডিম্বকের নিঃসরণ তো সম্ভব। ঠিক আছে, ডিম্বকের বাইরে আসা সম্ভব, ডিম্বাণুর বাইরে আসা অবশ্যই সম্ভব। ডিম্বাণুর বাইরে আসা সম্ভব। কোথা থেকে বাইরে আসে? ডিম্বাণু, ডিম্বাশয় থেকে। সম্ভব, এগুলো সম্ভব। ঠিক আছে, শুক্রাণুর ভেতরে প্রবেশ সম্ভব? ইয়েস সম্ভব। শুক্রাণুর ভিতরে প্রবেশ সম্ভব বা জরায়ুতে প্রবেশ সম্ভব? ইয়েস সম্ভব, এগুলো সম্ভব। কিন্তু নিষেক সম্ভব না, নিষেক সম্ভব নয়। ঠিক আছে, নিষেক কিন্তু সম্ভব নয়। তাহলে এই দুটো সম্ভব, এটা সম্ভব নয়। আর এটা পার্মানেন্ট, স্থায়ীভাবে হয় কিন্তু এটা। ঠিক আছে, যদিও এখন স্থায়ী বলে কিছু হয় না, ওটা আবার অস্ত্রোপচার করে পরবর্তীকালে জুড়েও দেওয়া যায়, এমন নয় যে পুরোপুরি স্থায়ী, কিন্তু বাকি প্রক্রিয়াগুলোর থেকে এটা অনেক বেশি পার্মানেন্ট। আর পুরুষদের ক্ষেত্রে কী হয়? ভাস ডিফারেন্সকে কাটা হয়, ওই জন্য পুরুষদের ক্ষেত্রে ভেসেক্টমি বলা হয়। ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো প্রত্যেকটা শিফটে তোমাদের আসছে, আজকের ফার্স্ট শিফটে প্রশ্ন এসেছিল। পরের প্রশ্ন, একটি অবতল দর্পণে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য এবং গঠিত প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে তোমাদের 20 সেন্টিমিটার। তাহলে নতুন কার্টেসীয় চিহ্ন অনুযায়ী বস্তু দূরত্ব, এখানে তোমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, বস্তু দূরত্ব বার করতে বলেছিল। চিহ্ন পরিপাটি অনুযায়ী বস্তু দূরত্ব বার করতে বলেছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। বস্তু দূরত্ব তোমাদের কী হবে সেটা তোমাদের বার করতে বলেছে। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো, এ হচ্ছে অবতল দর্পণ, কিছু এখানে কোনো তোমাকে অঙ্ক করতে হবে না। ফোকাস তোমাদের 10 সেন্টিমিটারে আছে, আর ফোকাস থেকে ডবল দূরত্বে থাকে হচ্ছে তোমাদের কি 20 সেন্টিমিটার। এইটা হচ্ছে এফ, এইটাকে কি বলে? সি বলি। তাহলে এখানে বলেছে প্রতিবিম্ব দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্ব সি এর ওপর উৎপন্ন হয়েছে। অ্যাকচুয়ালি সি এর উপরে তো উৎপন্ন হবে না, প্রতিবিম্ব সি এর নিচে উৎপন্ন হবে। কেন? যদি বলে স্যার কেন উৎপন্ন হবে? কারণ এই প্রতিবিম্বটা সমান সাইজের হবে এবং প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হবে, সৎ এবং সমান সাইজের প্রতিবিম্ব হবে এবং উল্টো প্রতিবিম্ব হবে, অর্থাৎ রিয়েল, ইনভার্টেড অ্যান্ড সেম সাইজড। ঠিক আছে, সেটা কখন হয়? যখন তুমি সিতেই বস্তুকে বসাও। তাহলে সিতেই যদি বস্তু বসে আছে আর সিতেই যদি প্রতিবিম্ব উৎপন্ন হয়, তার মানে প্রতিবিম্ব দূরত্ব যা, বস্তু দূরত্ব তাই হবে। তাই অ্যান্সার আমাদের কী হবে? দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। এই যে প্রতিবিম্ব দূরত্ব যা, বস্তু দূরত্ব তাই, এটা কোন ক্ষেত্রে ঘটে? এরকম দিয়েও কিন্তু রেল স্টেটমেন্ট বেস প্রশ্ন পরবর্তীকালে তোমাদের দিতে পারে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু আমাদের 3 নম্বর অ্যান্সার, উইদিন এনি নিউমেরিক্যাল সলভ উই ক্যান অ্যান্সার ইট, যে 20 সেন্টিমিটার। ঠিক আছে, জাস্ট বেসড অন দ্য কনসেপ্ট। ওকে, চলো নেক্সট। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। গঠিত প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তোমাদের 20 সেন্টিমিটার। এক মিনিট, এটা তো একটু আগেই করালাম। হ্যাঁ, মাফ করে, ভুল করে প্রশ্নটাকে আরেকবার নিয়ে ফেলেছিলাম। তো 4 দাগে চলো। একটি বৈদ্যুতিক যন্ত্রে 2 প্রান্তে 20 ভোল্ট বিভব পার্থক্য আছে এবং সেটি 115 ওয়াট ক্ষমতায় কাজ করে। তাহলে পাওয়ারের যে ফর্মুলা আছে সেখানে আমরা জানি V²/R = হয় পাওয়ার। ঠিক আছে, পাওয়ার কত বলেছে? 115 ওয়াট। V² কত হবে তোমাদের? 20 × 20,
তোমাদের কী জিজ্ঞেস করেছে, আর কত হবে জিজ্ঞেস করে। দেখো এই কোশ্চেনটা টাফ নয়, কিন্তু দেখো যেহেতু তোমাদের এখানে ফ্র্যাকশনাল ভ্যালু আসছে সেহেতু প্রশ্ন কিন্তু টাফ হয়ে গেছে। দেখে বেসিক্যালি কী করতে হবে, তোমাকে ভাগ করতে হবে। তুমি চাইলে এটাকে ক্যাটাগরি করে ছোটো করে নিতে পারো। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 80, খুব একটা লাভ হয় বলে মনে হয় না। তো এটাকে কাটলে হচ্ছে তোমাদের 5 দুগুণে 10, 5 তিনে 15, তো 23 আছে। তো 2 দিয়ে কাটলে 46, 3 দিয়ে কাটলে এইটা, 4 দিয়ে গেল, 3 দিয়ে যাবে, তো 3 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। দেখো একটাই অপশানে আছে, তো মার্কেট। ঠিক আছে, এবার 3.48 ওহম তোমাদের অ্যান্সার হবে। এই ফর্মুলার উপর বেস করে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু এত সরলভাবে ছিল না, প্রশ্নটা একটু জটিলভাবে ছিল, অনেকে আমাকে এটা বলেছে। তো কতটা জটিল হতে পারে আমি তোমায় বলে দিই। একটা অ্যান্সার হবে তোমাদের HCl, 2-3টে অপশানে HCl ছিল, ঠিক আছে, এবং পিএইচের মানটা চেঞ্জ করা অবস্থায় ছিল। কোনোটায় পিএইচের মান দেওয়া ছিল তোমাদের লেস দ্যান তোমাদের লেস দ্যান কত, লেস দ্যান ধরো 2 অ্যান্ড বা লেস দ্যান 3 ধরো এরকম দেওয়া ছিল, লেস দ্যান 3 অ্যান্ড মোর দ্যান 2 এরকম দেওয়া ছিল। হতে পারে এরকম দেওয়া ছিল, মানে আমি জানি না, বাট এরকম দেওয়া যেতে পারে। বাট কোনোটা ছিল ধরো লেস দ্যান 7 বাট অ্যান্ড মোর দ্যান 4, ঠিক আছে। কোনোটায় দেওয়া ছিল 1, কোনোটায় দেওয়া ছিল 1 to 2 এরকম দেওয়া ছিল। কোনোটায় দেওয়া ছিল ধরো পিএইচ তোমাদের মোর দ্যান 6 এরকম করেছিল, কিন্তু 2-3টে অপশানে HCl দেওয়া ছিল। HCl সবাই জানে, কিন্তু অ্যান্সার কোনটা হবে, এটা হচ্ছে মোস্ট কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি PH2 বলেছে এখানে, কিন্তু PH1ও হয় HCl-এ, কিন্তু অতি গাঢ় HCl-এ PH1ও হয়ে যায়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে, এই অপশান অনুযায়ী আমাদের 2 আমরা অপশান করব। ঠিক আছে, চলো নেক্সট। বলছে 14 কেজি ভরে একটি বস্তুর গতিশক্তি 60 জুল থেকে 100 জুল হয়ে গেল, কত জুল কার্য করতে হবে, মানে কত কার্য করতে হবে। দেখো একটা জিনিস ভালো করে ভাবো, শক্তি মানে কাইনেটিক এনার্জি এখানে দেওয়া আছে, গতিশক্তি, কাইনেটিক এনার্জি এককও জুল, আর কার্যের এককও আমরা কি জানি, জুল জানি। তার মানে 100 ছিল, মানে 100 হয়েছে, ছিল কত 60, তাহলে কত জুল শক্তি তুমি এখানে খরচ করেছো, 40 জুল। তার মানে 40 জুলই কার্য হবে, কারণ কার্য আর শক্তি তো ইন্টারচেঞ্জেবল হয়। অ্যান্সার তোমাদের 40 হবে, অর্থাৎ এই 14 কেজিটা কোনো কাজই লাগবে না। আমরা তো বোঝাতে পারছি, 14 কেজিটা কী হবে না, কোনো কাজে লাগবে না। ক্লিয়ার হয়েছে, ইয়েস নো বলো। চলো আচ্ছা, আরেকটা জিনিস মাথায় এলো আমার, হয়তো ঘুরিয়ে পরের শিফটে প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে ধরো এখানে বললো যে 60 ওয়াট ক্ষমতা তৈরি করছে 2 সেকেন্ডে। ঠিক আছে, প্রথমটা এরম করছিল কেস 1-এ, কেস 2-তে 100 ওয়াট ক্ষমতা তৈরি করছে 5 সেকেন্ডে। ঠিক আছে, এইটা ধরো বললো, এবং বলার পর দিল যে 14 কেজি ভরের একটা বস্তু যদি এই কাণ্ডটা ঘটে তাহলে কতটা কার্য তাকে করতে হবে। তখন কি করব, দেখো তখন ওয়াট যদি দিয়ে জুলের দেখায় তখন আমরা কী করবো। দেখো আমরা জানি যে ওয়াট ইকুয়াল টু কী, ওয়াট ইকুয়াল টু আমরা জানি জুল পার সেকেন্ড। তার মানে জুল ইকুয়াল টু কী হবে, ওয়াট ইন্টু সেকেন্ড। ঠিক আছে, ওয়াট ইন্টু সেকেন্ড। তার মানে জুল বার করার জন্য আমাদের ওয়াটের সঙ্গে সেকেন্ডকে গুণ করতে হবে। তখন কিন্তু প্রথম থেকে জুল বেরোবে এই দুটোর ইন্টু, মানে 120 জুল বেরোবে। আর দ্বিতীয় কেসে কী হবে, এত ইন্টু এত, তার মানে 500 জুল বেরোবে। তখন এই দুটোর মধ্যে বিয়োগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু উত্তর হবে। তো ওয়াট দিয়ে দিলে আমরা এই কারণটা কিন্তু ঘটাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ ওয়াটের ফর্মুলা কি, জুল পার সেকেন্ড, এই কথাটা মাথায় রাখবে, ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট দিলে আমরা জুল বের করে তবে বিয়োগ করব, ডাইরেক্ট জুল দিলে ডাইরেক্ট বিয়োগ হবে। এটা ভালো প্রশ্ন আছে, ফার্স্ট শিফটের কোশ্চেন্স। বলছে একটি উদ্ভিদের মূল মাটির ভিতর দিকে এবং কাণ্ড মাটির উপর দিকে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে নিচের কোন বক্তব্যটি সঠিক। দেখো মূল নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি, তার মানে মূল কোন দিকে বৃদ্ধি পাচ্ছে, অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, কারণ অভিকর্ষ তো নিচের দিকে কাজ করে, অভিকর্ষের দিকে। এটাকে আমরা বলি পজিটিভ জিওট্রফিজম, এটাকে আমরা কি বলি, পজিটিভ জিওট্রফিজম, জিওট্রফিজম। ঠিক আছে, পজিটিভ জিওট্রফিজম। আর কাণ্ড, খেয়াল করো খুব ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু, কাণ্ড কোন দিকে বৃদ্ধি পায়, কাণ্ড যদি সবুজ করে দিই, পাতা দিই, কাণ্ড কোন দিকে বৃদ্ধি পায়, কাণ্ড বৃদ্ধি পায় উল্টো দিকে। কাণ্ড বৃদ্ধি পায় কোন দিকে, উল্টো দিকে।
তার মানে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি নেগেটিভ জিওট্রপিজম। এই অনুযায়ী কোনটা সত্যি? দেখো মূল ঋণাত্মক না, মূল ধনাত্মক হবে, কাণ্ড ঋণাত্মক, তো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, বি অপশন আমাদের কিন্তু কারেক্ট হবে। চলো, যদি এই প্রশ্নটাই তোমাদের আলো দিয়ে করতো তাহলে উল্টে যেত, কাণ্ড হতো ঋণাত্মক আলোকবর্তী আর মূল হতো ধনাত্মক আলোকবর্তী, কারণ কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, মূল তার বিপরীতে বৃদ্ধি পায়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কোনো হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহন ঘটলে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে? দেখো অক্সিজেনের অভাব ঘটছে এবং যদি সম্পৃক্ত হাইড্রোকার্বনও হয় তখনও সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সম্পূর্ণ দহন মানে কার্বনের সম্পূর্ণ দহন হবে না, তখন অল্প অক্সিজেনের সহায়তায় সে কার্বন মনোক্সাইড তৈরি করবে। তো অ্যান্সার তোমাদের কী হবে? কার্বন মনোক্সাইড, কারণ কার্বনের বেশি পরিমাণ জারণ হচ্ছে না, অল্প জারণ হবে, দেখো একটা অক্সিজেন জুড়ছে, আর যখন বেশি জারণ হবে তখন কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন জুড়বে, জুড়ে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। তো এটা এখানে অ্যান্সার নয়, অ্যান্সার হবে তোমাদের দিস, অর্থাৎ কার্বন মনোক্সাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এইরকম কেসে যখন কার্বন মনোক্সাইড তৈরি হবে, এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া যেত, বলছে যদি কোনো হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনের ফলে, বা বলছে যদি কোনো হাইড্রোকার্বনের দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি করছে, তখন সেক্ষেত্রে নিচের কোনটি ঘটবে? নীলাভ শিখায় জ্বলবে, সেটাই হলুদ তোমাদের ধোঁয়াযুক্ত শিখায় জ্বলবে। অ্যান্সার কিন্তু তখন হবে হলুদ ধোঁয়াযুক্ত শিখা, কারণ এই ক্ষেত্রে কিন্তু যেহেতু অসম্পূর্ণ দহন হয় যার ফলেই কার্বন মনোক্সাইড তৈরি হয়, তার মানে তখন হলুদ ধোঁয়াযুক্ত শিখায় কিন্তু সেটা জ্বলবে, সেটা সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক। ঠিক আছে, যদিও আমরা জানি নর্মালি সম্পৃক্তগুলো ধোঁয়াহীন শিখায়, মানে হলুদ শিখায় জ্বলে না, নীল শিখায় জ্বলে, কিন্তু যখন তারাও বাধ্য হবে অসম্পূর্ণ দহনে তখন তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ শিখা উৎপন্ন হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। একটি উত্তল দর্পণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? বস্তুকে নির্দিষ্ট স্থানে রাখলে বড় মানে লার্জ, অর্থাৎ লার্জ এখানে অ্যাকচুয়ালি হয় না, অ্যান্সার হয় তোমাদের ম্যাগনিফাইড বা এনলার্জড। ঠিক আছে, এনলার্জ আর ম্যাগনিফাইড এই কথাটা দেওয়া হয়। এনলার্জ সোজা, সোজা মানে ইরেক্টেড, সোজা মানে ইরেক্টেড, বাস্তব, বাস্তব মানে রিয়েল, রিয়েল প্রতিবিম্ব পাওয়া যাবে। এনলার্জ ইরেক্টেড এবং রিয়েল প্রতিবিম্ব পাওয়া যাবে। উত্তল দর্পণ সম্পর্কে কোনটা? উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ সম্পর্কে আমরা অলওয়েজ জানি উত্তল দর্পণের প্রতিবিম্ব অবাস্তব, অবাস্তব মানে ভার্চুয়াল। তুমি দেখো এই কোশ্চেন্সটা পড়ে, যেমন প্রথমে আমি তোমাদের যেটা বলছিলাম যে এই কোশ্চেন্সটা পড়ার পর তুমি যদি অপশানে দেখতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি এই কোশ্চেন্সটা পড়ে কোনোদিন অপশান পড়তে যাবে না, তাহলে তুমি একদিন বোকা। এই কোশ্চেন্সটা পড়ে তোমাকে কী করতে হবে? অ্যান্সার ভাবতে হবে। আচ্ছা উত্তল দর্পণে কী হতে পারে? অবাস্তব হতে পারে, ছোট হতে পারে, আর কী হতে পারে? সোজা প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক আছে, অবাস্তব, ঠিক আছে, তারপর তোমাদের আচ্ছা বাস্তব প্রতিবিম্ব তো ইরেক্টেড হয়ই না, তো এটা তো ফার্স্ট এমনি কেটে যাবে এখানে। ঠিক আছে, বাদ দাও, আমাদের অপশান আমরা পড়িনি, আমি ভাই অপশান পড়ি না, আমি দেখি এই কোশ্চেন্সটা পড়ে তার অ্যান্সার কী হতে পারে। উত্তল দর্পণে কী কী হতে পারে? অবাস্তব প্রতিবিম্ব উৎপন্ন হয়, ভার্চুয়াল, এবং সেটা সোজা প্রতিবিম্ব হয়, মানে সেটা ইরেক্টেড হয়। ঠিক আছে, আর সেটা কী হতে পারে? প্রথম কথা, আর সেটা হতে পারে হচ্ছে ছোট, মানে স্মল অর ডিমিনিশড, যাকে আমরা বলি ডিমিনিশড প্রতিবিম্ব উৎপন্ন হতে পারে। তো তুমি আমাকে বলো কোন অপশানে আছে? এটা এই অপশানে আছে যে সোজা, ছোট এবং কাল্পনিক, কাল্পনিক মানে অবাস্তব প্রতিবিম্ব উৎপন্ন হয়, তো মার্ক করে দিয়ে বেরিয়ে যাবো। তোমাদের ভুলটা এখানে হচ্ছে, এখানে অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি আমি, মানে প্রতিদিন আমার প্রায় মিনিমাম 7-8 জনের সঙ্গে কথা হয়। ঠিক আছে, বিভিন্ন শিফটে, অনেক সময় যদি ক্লাস করাতে বসে যাই তখন অ্যাডমিন বলেন যে কল আসছে, বাট তখন আমি ধরতে পারি না, কিন্তু যখন আমি কল মানে আসে তখন আমি মোটামুটি যদি থাকি তো ধরলে আমি একটা কথা বুঝি, স্যার অপশান পড়তে গিয়ে টাইম বেরিয়ে গেছে। আরে অপশান পড়বেটাই কেন? যারা যারা কথা বলে প্রত্যেকে এই কথাটা আমি বলেছি, অপশান পড়বেই না, প্রথমে কোশ্চেন্সটা পড়বে, পড়ে তার সম্ভাব্য উত্তরটা তুমি বাঁচবে, আর যদি তুমি শিওর থাকো তাহলে শিওর উত্তরটাই তোমার মনে আসবে, সেটা কোনটা আছে খোঁজো, অ্যান্সার মারো। অপশান পড়বে নাকি বসে বসে তুমি? বোঝাতে পারছি? এইবার হ্যাঁ, অপশান দাগানোর সময় একবার তোমাকে চেক করে দেখতে হবে যে অপশানটা আমি দাগাচ্ছি সেটা ঠিক দাগাচ্ছি তো, কারণ দেখা গেল ওই অপশানটা দেখতে তোমার ঠিক অপশানের মতো, বাট ওটা ঠিক অপশান নয়। রেল এখানেও কিন্তু কারচুপি করছে। চলো দেখো, আমাদের ফ্রিডম সেল কিন্তু চালু হয়ে গেছে, এবং তোমরা কিন্তু রেলওয়ে বিক্রম ব্যাচ 2026-এর যে তোমাদের মানে যে কোর্সটা চলছে 2.0, যেখানে এখন মক টেস্ট চলছে, ওই ব্যাচে কিন্তু তোমরা এনরোল হতে পারবে, এবং তোমাদের কিন্তু হাফ পেমেন্ট করতে হবে, অর্থাৎ 473 টাকা পেমেন্ট করলেই তোমরা কিন্তু ওখানে যেতে পারবে, যেটার প্রাইস আগে 899, তারপর 873, এখন সব থেকে কমে 473 টাকায় আছে। এটা কিন্তু তোমাদের 15ই অগস্ট অবধি থাকবে।
ঠিক আছে, চাইলে আজকে নিতে পারো বা কালকে বা পরশু দিনও নিতে পারো, বাট 15 আগস্টের পরে এই প্রাইসটা কিন্তু হালকা বাড়বে যেহেতু মক টেস্ট ইনক্লুড হচ্ছে। ঠিক আছে, তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমরা পাবে। এবার তোমরা বলছো স্যার কতগুলো মক টেস্ট, দেখো বেসিক্যালি এটা মক টেস্ট ব্যাচ নয়, এটা কি, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য মক টেস্টটা দেওয়া হবে। এটা তোমাদের মক টেস্ট ব্যাচ নয়, এটা হচ্ছে তোমাদের ডিপ কনসেপ্টের ব্যাচ, অর্থাৎ প্রচণ্ড ডিপ কনসেপ্টের যে ভিডিও আছে সেগুলোই তোমাদের এই ব্যাচে পাবে। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে পার্ট পার্ট করে ভাগ করে করে টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। এটা গেল। নেক্সট যেটা মানে সুবিধা সেটা হচ্ছে যে এই যে ব্যাচ, এই ব্যাচে কিন্তু তোমাদের পুরো টোটাল অগস্ট মাস অবধি তোমার ভ্যালিডিটি পাবে। এর আগে তোমরা জানতে যে এই ব্যাচে মে মাস অবধি ভ্যালিডিটি পাওয়া যাচ্ছিল, কিন্তু স্টুডেন্টের স্বার্থে আমরা ওটাকে অগস্ট মাস করে দিয়েছি। মে মাসের পরে তোমাদের যদিও নতুন এনসিইআরটি ক্লাস 10 পাবলিশ হবে পরের বছর, সুতরাং তোমাদেরকে অন্য একটা ব্যাচ নিতে হবে, কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি আমরা আমাদের তরফ থেকে যতটা করতে পারি ফিক্সড ভ্যালিডিটি অগস্ট মাস অবধি করে দেওয়া হয়েছে। যারা সেপ্টেম্বরে নেবে তাদেরও অগস্ট অবধি ভ্যালিডিটি থাকবে পরের বছর, যারা এখন নেবে তাদেরও অগস্টে 31 অবধি ভ্যালিডিটি থাকবে। মানে আজকে তোমাদের কত তারিখ, আজকে তোমাদের 12, 13, কত তারিখ, 13 তারিখ মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো যে তারিখ আজকে হবে সেই, আমি ভুলে গেছি তারিখ অ্যাকচুয়ালি, তো যে তারিখ হবে 31 তারিখ অবশ্যই নয়, তোমরা কিন্তু এক্সট্রা ডেটে ভ্যালিডিটি পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের 15 তারিখ অবধি এই অফারটা আছে, তোমরা চাইলে অ্যাভেল করতে পারো। আরেকটা জিনিস, এটা সায়েন্সের ব্যাচের কথা বললাম, ম্যাথ প্লাস সায়েন্সের যে ব্যাচ আছে তাতেও এই অফার চলছে এবং শুধু সায়েন্সের ব্যাচেও এই অফার চলছে। ঠিক আছে, চাইলে তোমরা নিতে পারো। তার জন্য তোমাদের অ্যাপে যেতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে তোমাদের যেতে হবে হচ্ছে পেড কোর্স ফোল্ডারে, ওখানে গিয়ে প্রথম 3টে ব্যাচের মধ্যে যেটা চুজ করবে সেটা তুমি নেবে। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেন্সে। বলছি, একজন ক্ষুধার্ত ব্যক্তি খাবার সামনে দেখা মাত্র তার মুখে লালাক্ষরণ হয়, এটি কোন ধরনের প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি এখানে বলা ছিল নিচের কোনটা সঠিক, এত প্রতিক্রিয়া বলা ছিল না। অ্যান্সার তোমাদের আমরা জানি, এটা প্রতিবর্ত ক্রিয়ার এক্সাম্পল, এবং এই প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে, দেখো এখানে বলেছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া নাকি অনলি প্রতিবর্ত ক্রিয়া। দেখো একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন, উনি কি করেছিলেন, উনি ওনার যে কুকুর, সেই কুকুরকে প্রত্যেক দিন একটার সময় ঘন্টা বাজিয়ে ডেকে খেতে দিতেন। একটা ঘন্টা ছিল, সেই ঘন্টাটা উনি বাজাতেন, টং 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 করে ঘন্টাটা বাজতো, এবং ওই সময় উনি কী করতেন, মানে বেলা 1টার সময় উনি কুকুরটাকে খেতে দিতেন। এবার প্রত্যেক দিন উনি ঘন্টা বাজাতেন এবং কুকুরটাকে খেতে দিতেন। ঠিক আছে, এবং তার পরের দিনও উনি তাই করলেন, ঘন্টা বাজালেন, কুকুরটা এলো এবং উনি খেতে দিলেন। ঠিক আছে, পরের একদিন উনি কী করলেন, উনি খাবার রাখলেন না, জাস্ট ঘন্টাটা বাজালেন, উনি দেখলেন তাও কুকুরটা এসে গেছে, এবং প্রত্যেক দিন তিনি একটা জিনিস খেয়াল করলেন যে ঘন্টা বাজলেই কুকুরটার মুখে লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ কুকুরটা বুঝে যাচ্ছে যে ওই সময় ওকে খেতে দেওয়া হবে। এইটাকে আমরা বলি কন্ডিশনাল রিফ্লেক্স। এটা সহজাত নয়, এটাকে আমরা বলি কন্ডিশনাল রিফ্লেক্স। মানে ঘন্টা ওকে খাবারের যে ব্যাপারটা সেটা মনে করাচ্ছে, তার ফলে মুখে লালাক্ষরণ হচ্ছে। ঠিক আছে, খিদে না থাকলেও কিন্তু লালাক্ষরণ হতে পারে এই ক্ষেত্রে, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তির প্রতিবর্ত ক্রিয়া, খিদে দেখলেই লালাক্ষরণ, এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু শর্ত সাপেক্ষ নয়, এটা সহজাত। ক্ষুধার্ত হলেই খাবার দেখলে তোমার মুখে লালা আসতে পারে, কারণ তখন তোমার খিদে পেয়েছে। এটাকে কেমন প্রতিবর্ত ক্রিয়া বলে, একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা আনকন্ডিশনাল রিফ্লেক্স রিয়াকশান বলে, এটা কিন্তু কন্ডিশনাল নয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 10 নম্বর উইল বি এ অপশান আমাদের কারেক্ট হবে। পরের প্রশ্ন দেখো, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে কোনটি সঠিক, মানে এর মধ্যে সঠিক পার্থক্য কোনটি, বা এই টাইপের একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো জিমনোস্পার্মে আমরা জানি বীজ ফলের মধ্যে আবৃত থাকে, অ্যাঞ্জিওস্পার্মে থাকে না, এটা ভুল কথা। জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজি, ব্যক্তবীজি মানে কি, যার বীজ খোলা অবস্থায় আছে। অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি, যার বীজ লুকানো বা গুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, নেক্সট বলেছে জিমনোস্পার্মে বীজ অনাবৃত থাকে, অ্যাঞ্জিওস্পার্মে বীজ ফলের ভিতরে থাকে, এইটাই কারেক্ট হবে। উভয় ক্ষেত্রে ফুলের মধ্যে অনাবৃত বীজ থাকে। দেখো জিমনোস্পার্মে ফুল থাকে না, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে কিন্তু কী থাকে, ফ্লাওয়ার থাকে। এটা মনে রাখবে, জিমনোস্পার্মে ফ্লাওয়ার থাকে না, অ্যাঞ্জিওস্পার্মে ফ্লাওয়ার থাকে। কেন? কারণ দেখো এই ফুল থেকেই ফল হয়, ফল থেকে বীজ, কিন্তু সেটা জিমনোস্পার্মের ক্ষেত্রে হয় না। মনে রাখবে উভয়ই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান করে, জিমনোস্পার্মও সেক্সুয়াল রিপ্রোডাকশান করে, অ্যাঞ্জিওস্পার্মও সেক্সুয়াল রিপ্রোডাকশান করে। জিমনোস্পার্ম কোন বা কোনেডিয়ার মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশান করে, যেখানে অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু ফ্লাওয়ার বা ফুলের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশান করে।
ঠিক আছে, এই দুটো কিন্তু ব্যাপক ইম্পর্ট্যান্ট জিনিস। তো এখানে অ্যান্সার বি তোমাদের কারেক্ট হবে। এটা আজকে ফার্স্ট শিফটের কোশ্চেন্স। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি অন্ধকার ঘর থেকে হঠাৎ উজ্জ্বল আলোতে এলে চোখে অতিরিক্ত আলো প্রবেশ রোধ করতে চোখের কোন অংশ প্রধানত কাজ করে? অ্যান্সার হবে তোমাদের আইরিশ। ঠিক আছে, আইরিশ অ্যাকচুয়ালি কী করে? আইরিশ পিপলকে কন্ট্রোল করে। আইরিশ কী করে? পিপলকে কন্ট্রোল করে। পিপল কোনটা? এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমাদের ইয়েলো ইয়েলো কালারে দেওয়া রয়েছে, এই অংশটা হচ্ছে পিপল। আইরিশ হচ্ছে ঠিক এর ভেতরে থাকে, এই যে দেখতে পাচ্ছ হালকা 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 এরকম দেখতে পাচ্ছ কীরকম ফাইবার ফাইবার টাইপের রয়েছে ইয়েলোর মধ্যে, এই যে হালকা হালকা ফাইবার ফাইবার, ওটা হচ্ছে তোমাদের আইরিশ। আইরিশ কী করে? পিপলকে আদের টেনে ছোটো করে অথবা বড় করে, যার ফলে কী হয় সেটা নিয়ন্ত্রিত হয়। তো অপশান আইদার আইরিশ ছিল অথবা পিপল ছিল। অ্যান্সার তোমাদের কী হবে? আইরিশ তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি আমি। আইরিশ কী হবে? উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। আচ্ছা, বাকিগুলোর কাজ তোমাদের জন্য একটু লিখে দিই। যেমন ধরো রেটিনা, রেটিনার কাজ কি? রেটিনা হচ্ছে পর্দা হিসাবে কাজ করে। চোখে যে ইমেজ তৈরি হয়, চোখে যে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়, সে প্রতিবিম্ব পর্দা হিসেবে কে কাজ করে? রেটিনা কাজ করে। কর্নিয়া কী করে? কর্নিয়া হচ্ছে সেই পথ যে পথে আলো চোখের ভেতরে প্রবেশ করে, যে পথে আলো চোখের মধ্যে প্রবেশ করে। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে কর্নিয়া। এই যে অংশটা, এই যে পুরোটাই কর্নিয়া। ঠিক আছে, আলো চোখের মধ্যে প্রবেশ করে, আলো চোখে প্রবেশ করে, চোখে প্রবেশ করে। আর অপটিক নার্ভ তো বুঝতে পারছো, যে ইমেজ তৈরি হয় সেটা অপটিক নার্ভের মাধ্যমে তৈরি হয়, মানে চোখের যে নার্ভ থাকে তাকে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। আর ব্লাইন্ড স্পট কোনটাতে থাকে? মনে রাখবে ব্লাইন্ড স্পট কিন্তু রেটিনাতেই থাকে। একটা স্পট থাকে যে স্পটে অপটিক্যাল নার্ভগুলো এসে জোড়ে, যার ফলে সেই পথে কোনো ইমেজ ফর্মেশন হয় না সেই জায়গাটুকুতে, এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। তো ব্লাইন্ড স্পট কার অংশ? রেটিনার অংশ কিন্তু ব্লাইন্ড স্পট। এখানে অ্যান্সার কিন্তু আইরিশ হবে। এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার তোমাদের আইরিশ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। একটি বেগ সময় গ্রাফে একটি সরল রেখা সময়ের সঙ্গে ঊর্ধ্বমুখীভাবে বৃদ্ধি পাচ্ছে। সরলের সাথে সময়ের সাথে কী করছে? ঊর্ধ্বমুখীভাবে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছে এভাবে বৃদ্ধি পাচ্ছে। তো রেখাটি ঢাল ধ্রুব হলে তার মানে কি? তার মানে এই জায়গায় রেখাটা যে থিটা কোণ উৎপন্ন করবে, এই জায়গায় রেখাটা সেম থিটা কোণ উৎপন্ন করবে, এখানেও রেখাটা সেম থিটা কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, ঢাল ধ্রুব। তুমি বলো এই ভিটি গ্রাফ, এটা তো ভিটি, তো ভিটি গ্রাফের এটা কি বোঝায়? ভিটি গ্রাফে এটা কি বোঝায়? ভিটি গ্রাফে এটা ত্বরণ বোঝায়। আমরা জানি যে ভিটি গ্রাফের ঢাল মানে স্লোপ, ঢাল বলতে কি বোঝায়? স্লোপ, ঢাল বা স্লোপ। তো ভিটি গ্রাফের ঢাল বা স্লোপ কী বোঝায়? ত্বরণ বোঝায়। ত্বরণ ইকাল টু কি? এখানে ভি বাই টি। ত্বরণ বলতে কি? ভি বাই টি, কারণ ভি হচ্ছে, আমরা জানি যে কোনো গ্রাফে ঢাল হচ্ছে, এক মিনিট, ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে কী আছে? দেখতে পাচ্ছ ভি আছে, আর টি আছে কোথায়? এক্স অ্যাক্সিসে। তো ভি বাই টি, চেঞ্জ ইন ভি বাই চেঞ্জ ইন টি। আর বেগের পরিবর্তন তলায় সময়, তাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে ত্বরণ, আর ত্বরণের ঢাল চেঞ্জ হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ ধ্রুব ঢালে আছে, ঢাল ধ্রুব, অর্থাৎ ঢাল ধ্রুব মানে কি? কনস্ট্যান্ট। ঢাল ধ্রুব আছে, আর ঢাল ধ্রুব তার অর্থ কি? তার অর্থ হচ্ছে বস্তুটা ধ্রুব ত্বরণে চলছে। কি বললাম, বোঝা গেল? তার অর্থ কি? বস্তুটা ধ্রুব ত্বরণে চলছে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সেম। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো। ক্লোরিনের দুটি সাধারণ আইসোটোপ, এদের সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? দেখো, ক্লোরিনের দুটো সাধারণ আইসোটোপ সম্পর্কে সঠিক কোনটা? আমরা সবাই জানি আইসোটোপ বলা হয়েছে। আইসোটোপ মানে কি? আমি তোমাদের বলেছিলাম প থাকে। যদি বাংলায় লেখো তাহলে আইসোটোপের লাস্টে কী থাকে? প থাকে না? আর প মানে কি? প্রোটন সংখ্যা। প মানে প্রোটন। প্রোটন সংখ্যা কী হয়? সেম হয়, কিন্তু নিউট্রন সংখ্যা কী হয়? আলাদা হয়। নিউট্রন সংখ্যা কী হয়? ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো এটাই কারেক্ট হবে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান না। দেখো, নিউট্রন সংখ্যা ডিফারেন্ট মানে ভর সংখ্যাও ডিফারেন্ট হয়ে যাবে, এটা মনে রাখবে। নিউট্রন সংখ্যা ডিফারেন্ট মানে ভর সংখ্যা ডেফিনেটলি ডিফারেন্ট হবে, কারণ প্রোটন আর নিউট্রন মিলে ভর সংখ্যা তৈরি হয়। একটার ধরো ভর মানে প্রোটন সংখ্যা ধরো 35, ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্লোরিনের তো 17 হয়। ঠিক আছে, একটা ধরো 17, ভালো করে বুঝবে। তাহলে আর একটারও কী হবে? 17 হবে। কিন্তু একটা নিউটন ধরো তোমাদের 18, তাহলে আর একটা নিউট্রন কী হবে? ধরো 19। তাহলে এই দুটো যোগফল কি কোনো দিন এক হতে পারে? এক হবে না।
আর প্রোটন আর নিউট্রনের যোগফলই কী হয়, তোমাদের ভর সংখ্যা হয়। এখানে আমি কিন্তু 18 আর 19 এক্সাম্পল হিসেবে নিয়েছি, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়েছি। তার মানে বুঝতে পারছো যে ভর সংখ্যা আলাদা হয়ে যাবে। তো উভয়ের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, এটা কারেক্ট। উভয়ের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, কারেক্ট। কারেক্ট নয়, কারণ ভর সংখ্যা সমান বলেছে, তো কিছুতেই সমান হবে না। নিউটন সংখ্যা তো সমানই হয় না, সংজ্ঞাতেই লেখা থাকে। তো বি অপশন আমাদের কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। এটা দারুণ প্রশ্ন। চলো, মধ্যম সক্রিয়তার যে ধাতুগুলো আছে তারা সাধারণত প্রকৃতিতে কোন ধরনের আকরিক হিসাবে তাদেরকে পাওয়া যায়? দেখো, মধ্যম সক্রিয়তা যে ধাতুগুলো আছে তাদের প্রকৃতিতে কিন্তু নর্মালি সালফাইড এবং কার্বনেট আকারে পাওয়া যায়। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? সালফাইড অ্যান্ড কার্বনেট। মধ্যম সক্রিয়তার ধাতু কোনগুলো? যেমন ধরো তোমাদের জিঙ্ক, যেমন ধরো তোমাদের কপার, যেমন ধরো তোমাদের পারদ, এরা হচ্ছে মধ্যম সক্রিয়তার ধাতু। এদের ক্ষেত্রে তুমি দেখবে সালফাইড এবং কার্বনেট তোমাদের পাওয়া যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট। একটি চলন্ত বাস হঠাৎ যদি থেমে গেলে, হঠাৎ থেমে যাচ্ছে, যাত্রীরা সামনের দিকে কী করছে? ঝুঁকে পড়ছে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী এর কারণ কি? দেখো, যখনই একটা চলন্ত, ধরো এই বাসটা চলন্ত আছে, তাহলে প্রত্যেকটা, এই যে ছবিটাকে দেখো, তাহলে প্রত্যেকটা এই যে ব্যক্তি বসে আছে তাদের মধ্যে কী আছে? গতিজাড্য আছে। গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশন আছে। ইনার্শিয়া অফ মোশন কাকে বলা হয়? গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে, যাদের কোনো একক হয় না বেসিক্যালি। তো গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে কী বলা হয়? ইনার্শিয়া অফ মোশন। তো এই গতিজাড্য কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, এই গতিজাড্য কিন্তু এই ব্যক্তিগুলোর মধ্যে আছে। বাস হঠাৎ ব্রেক টিপলে থেমে যাচ্ছে, বাস হঠাৎ কী হচ্ছে? ব্রেক চাপলে থেমে যাচ্ছে। তা বাস যখন থামছে, এই যে ব্যক্তি আছে তাদের যে নিচের পোর্শান, কোমর থেকে নিচের পোর্শান, সেটা বাসের সাথে থেমে যায়, কিন্তু উপরের পোর্শান চলমান অবস্থায় থাকে, ঠিক আছে। তো উপরের পোর্শান চলতে চায়, আগের যে ভাব সেই ভাবে চলতে চায়, এটাকে আমরা কি বলবো? এইটাই হবে যাত্রীরা শরীর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বজায় রাখতে চায়, দ্যাট ইজ ওয়াই তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা কোন কারণে হয়? গতিজাড্যের কারণে হয়। আর স্থির বাস থেকে, কোনো বাস যদি স্থির অবস্থায় আছে সেটা যদি গতিশীল হয়, তখন সবাই পিছন দিকে হেলে যায়, পিছনে হেলে পড়ে। এটা কিসের জন্য হয়? এটা কিন্তু তোমাদের স্থিতিজাড্যের জন্য হয়। অর্থাৎ স্থির বস্তুও স্থিতিশীল থাকতে চায়, ঠিক আছে। চলো, একটি তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টার বাহু ভারের বাহুর তুলনায় ছোট। এটা দুর্দান্ত কোশ্চেন্সটা অন্যভাবে ছিল, আমি কোশ্চেনটাকে আরেকটু টাফ বানিয়ে দিয়েছি। দারুণ প্রশ্ন। এখানে বলেছে একটি তৃতীয় শ্রেণীর লিভারে, দেখো তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলা হয়? আমরা অভাব পড়েছিলাম, অভাব, মাঝখানে যে বিন্দু থাকে সেটাই আমরা এখানে লিখছি, অভাব। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে কী হয়? বল প্রয়োগ বিন্দু মাঝখানে থাকে, কোনো একটা প্রান্তে আলম্ব থাকে। তৃতীয় শ্রেণীর লিভারে, থার্ড শ্রেণীর লিভারে কী হয়? কোনো একটা প্রান্তে আলম্ব থাকে, মাঝখানে কে কাজ করে? মাঝখানে বল প্রয়োগ বিন্দু বা এফর্ট কাজ করে। এদিকে কোথাও তোমাদের ভার থাকে, এদিকে কোথাও তোমাদের কী থাকে? ভার থাকে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা আলম্ব থেকে যে কোনো দূরত্ব মাপে, আলম্বকে ফালক্রাম বলা হয়, এফ বলে লিখলাম। বল প্রয়োগ বিন্দুকে আমরা এফর্ট বিন্দু বলি, ই বলে লিখলাম, বা বল বলে বলে লিখলাম। আর ভারকে আমরা লোড বা ভার বলি, তো ভার বলে লিখলাম। এবার আমরা জানি যে যে কোনো ডিস্ট্যান্স কোথা থেকে মাপা? আলম্ব থেকে মাপা হয়। তো আলম্ব থেকে এফর্ট অফ দি ডিস্ট্যান্সকে আমরা কি বলবো? এফর্ট আর্ম বলবো, যাকে এখানে ইংলিশে লেখা আছে বাংলায় লেখা আছে বলবাহু। কোথায় গেল এফর্ট? এটা কি বলবাহু বলা হয়, প্রচেষ্টা বাহু বা বলবাহু বলা হয়। আর এই আলম্ব থেকে ভার অবধি যে ডিস্ট্যান্স, তাকে আমরা ভারবাহু বা লোড আর্ম বলি। এটা সবার ক্লিয়ার? এটুকু কিন্তু ক্লিয়ার, কারণ আমি এর ওপরে প্রত্যেক দিন ডিপে আলোচনা করে দিই, ঠিক আছে। আমি যে আলোচনা করি তাই যদি কেউ শুনে যায়, যেমন এই যে আমাকে কোশ্চেন্সটা বলেছে আজকে, সে কিন্তু আমাকে ডাইরেক্ট বলেছে যে স্যার এরকম এরকমভাবে কোশ্চেন্সটা ছিল, কিন্তু ও যা বলেছে তার থেকে কঠিন করে আমি কোশ্চেন্সটাকে দিয়েছি। ও বলেছে থার্ড শ্রেণীর লিভার এবং তার উপর কোশ্চেন্সটা ছিল। এবার তুমি ভালো করে ভাবো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কী হয়। দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু আমাদের হয় হচ্ছে, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কী হয়? আমাদের লোড বাই এফর্ট হয়।
আর আমরা জানি লিভারের ক্ষেত্রে লোড বাই এফর্টের আর ইকুয়াল টু হয় এফর্ট আর্ম বাই লোড আর্ম। অনেকে এটাকে উল্টো লেখে, অনেকে লেখে লোড আর্ম বাই এফর্ট আর্ম, না ভুল। লোড আর এফর্ট আর লোড আর্ম আর এফর্ট আর্ম দুটো এই চারটে জিনিস প্রত্যেকটা একে অপর থেকে আলাদা। লোড বাই এফর্ট ইকুয়াল টু এফর্ট আর্ম বাই লোড আর্ম। লোড বাই এফর্ট মানে এফর্ট আর্ম উপরে যাবে, লোড তলায় যাবে। লোডে আর্ম বসলে সেটা তলায় বসবে, এফর্টে আর্ম উপরে যাবে, আর্মের রেসপেক্টে বসলে। শুধু লোড আর বললে লোড উপরে এফর্ট তলায়, ঠিক আছে। তার মানে এফর্ট আর্ম ইকুয়াল টু কী হবে, এফর্ট আর্ম ইকুয়াল টু, দেখো এফর্ট আর্ম কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এফর্ট আর্ম কিন্তু অলওয়েজ ছোট হয় এখানে লোড আর্মের থেকে। এফর্ট আর্ম কী হয়, অলওয়েজ ছোট হয় লোড আর্মের থেকে। তাহলে ওপরে আমার বসছে ছোটোটা, ঠিক আছে, আর নিচে আমার বসছে বড়টা। ছোট বাই বড়কে বিয়োগ করলে ফ্র্যাকশান কোনো দিন একের থেকে বড় হয় না, ক্যান নেভার বি গ্রেটার দ্যান ওয়ান, নেভার বি গ্রেটার দ্যান ওয়ান। কখনোই সেটা গ্রেটার দ্যান ওয়ান হতে পারবে না, ইকুয়াল টু দিয়ে কেটে দিয়েছি, কখনোই সেটা একের বেশি হবে না। তাহলে একের বেশি যেটা আছে সেটাই অপশানে অ্যান্সার হবে, সেটাই উত্তর হতে পারে না। এগুলো সবকটাই উত্তর হতে পারে, সেটা রেসপেক্টিভে দেখতে হবে, কিন্তু অ্যান্সার আমাদের কোনটা হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু দুর্দান্ত কোশ্চেন্স, তুমি ভালো করে ভাবো এটা কতটা দুর্দান্ত কোশ্চেন্স। ওকে, চলো নেক্সট পরে কোশ্চেন্স। নিচের কোন জোটটির মধ্যে থাকা পদার্থগুলির একটিতে কার্বন নেই, যদিও অন্য একটিতে কার্বন কন্টেনিং কম্পাউন্ড? অর্থাৎ একটাতে কার্বন আছে, এটার ইংলিশটা এখানে রাখা হয়েছে ফুল ফর্মে, একটাতে কার্বন আছে আরটাতে কার্বন নেই, ঠিক আছে। তো কোনটা? দেখো মিথেনে তো কার্বন থাকে, ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে, ক্যান নট বি দ্য অ্যান্সার, তার মানে অপশান এ কেটে গেল। কার্বন মনোক্সাইড, ক্যালসিয়াম কার্বন দুটোতেই কার্বন থাকে, তো এটা একটা অ্যান্সার নয়, একটাতে কার্বন থাকবে না। সোডিয়াম ক্লোরাইড এবং মিথেন, দেখো সোডিয়াম ক্লোরাইড কি NaCl2, তাহলে এটাতে কোনো কার্বন আছে? বলেছে নেই, বলেছে এই যে সি আছে, আরে সি নয় এটা Cl রে বাবা, সি থাকলে শুধু সি থাকবে, Cl এর মধ্যে Cl ক্লোরাইড আছে, ক্লোরিন এটা। আর মিথেন, তো অ্যান্সার আমাদের এইটাই হবে। ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, ইথানল তো কার্বন যৌগ আর কার্বন ডাইঅক্সাইড তো কার্বন থাকে, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। একটি বৈদ্যুতিক বর্তনীতে 12 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো এবং বর্তনীর রোধ হয়ে গেল 6 ওহম। যদি কারেন্ট 5 সেকেন্ডের প্রবাহিত হয় তাহলে মোট কত চার্জ ফ্লো হবে? দেখো চার্জ ইকুয়াল টু আমরা কী জানি, পয়েন্ট টু বি নোটেড, চার্জ ইকুয়াল টু আমরা কী জানি, আমি যেটা মনে রাখি সেটা বলি, তোমরা কীভাবে মনে রাখো আমি জানি না। আমি জানি যে 1 সেকেন্ডে কতটা চার্জ ফ্লো হচ্ছে তাকে আমরা বলি আই, তার মানে আই ইকুয়াল টু চার্জ বাই টাইম, মানে চার্জ বাই সেকেন্ড। অ্যাকচুয়ালি টাইম এখানে কিসে থাকে, টাইম এখানে সেকেন্ডে থাকে, চার্জ বাই মানে কুলম বাই সেকেন্ড, ঠিক আছে। চার্জ বাই চার্জে সি লিখতে পারো, তুমি চাইলে এভাবে লিখতে পারো, কুলম বাই কুলমেও সি আছে, চার্জে সি আছে, মনে রাখতে পারো। তার মানে আমাকে এখান থেকে আই বার করতে হবে, আই বার করে এই ফর্মুলা পুট করলে হয়ে যাবে। তো ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে। সো ভি বাই আই ইকুয়াল টু আর, ঠিক আছে, বা এখানে আই ইকুয়াল টু ভি বাই আর এভাবে লিখতে পারতে, ঠিক আছে। তো আমরা তো বেসিক্যালি আর কিছু করার দরকার নেই, যখন ডাইরেক্ট মান বসা, অত কিছু লেখার দরকার নেই। ভি কত আমাদের 12, আই কত আমাদের এইটা, আর কত আমাদের 6। তো আই আমাদের কি বেরিয়ে গেছে, 2 বেরিয়ে গেছে, এই জায়গায় সেটা পুট করো, 2 এক মিনিট, 2 বাই 5 সেকেন্ড, ঠিক আছে। 2 বাই কী হবে আমাদের 5 সেকেন্ড, কী হলো অ্যান্সার এরকম খিচুড়ি পাকাচ্ছে কেন? 2 বাই 5 সেকেন্ড, না না সরি, হ্যাঁ ঠিকই, ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে, ওটা তো চার্জ লেখা আছে, চার্জের জায়গায় 2 কেন লিখছি, আয়ের জায়গায় লিখবো তো আমি। এবার এই ফর্মুলাটা দিয়ে এখানে আনি, আই ইকুয়াল টু চার্জ বাই টাইম। তো আই আমাদের কত এসছে 2, চার্জ আমাদের বের করতে বলেছে, টাইম আমাদের আছে 5, তো 5 দুগুণে 10, তো চার্জের পরিমাণ কী হবে, 10 কুলম্ব আমাদের চার্জে হবে, ঠিক আছে। চলো নেক্সট। একটি খাদ্য শৃঙ্খলে ঘাস, হরিণ এবং বাঘ আছে, এই খাদ্য শৃঙ্খলে হরিণ কোন ধরনের ভোক্তা এবং কোন ট্রফিক লেভেলে অবস্থান করে? দেখো ঘাস হচ্ছে উৎপাদক, হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, বাঘ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, এই সিস্টেম অনুযায়ী। তাহলে এটা আমরা ভেবে নিলাম, এবার অপশান পড়লে গণ্ডগোল পাকাবে, প্রাইমারি হবে না, সেকেন্ডারি হবে এবং থার্ড ট্রফিক লেভেল। দেখো হরিণ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বসছে, ঠিক আছে। সো হরিণ হচ্ছে থার্ড ট্রফিক লেভেল কী করে হয়? আচ্ছা ABCD, ডিতে তো দুটো আছে, সেকেন্ডারি কনজিউমার তো বুঝতে পারছি, না সরি ফার্স্টেরটাই তো হবে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি লেভেলে থাকবে না, আমি প্রাইমারি লেভেলটা দেখেছি, সরি এটাই অ্যান্সার হবে। কেন, হরিণ হচ্ছে কনজিউমার মানে কি খাদক, তো হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক,
প্রথম শ্রেণীর খাদক, আর তার স্থান কোনটা? দ্বিতীয় ট্রপিক লেভেল বা দ্বিতীয় পুষ্টির স্তর। দেখো যদি আমরা ট্রপিক লেভেল আঁকি তাহলে কী হবে? প্রথমে থাকবে আমাদের, ওই তো আঁকাই রয়েছে, আর এঁকে দেখাবো কি, এখানে তো আঁকাই রয়েছে, দেখো এই দেখো, এই যে আঁকা রয়েছে, একে ট্রায়াঙ্গেল করে দাও তাহলে বুঝতে পারবে, ট্রায়াঙ্গেল। এই যে প্রথমে তোমাদের হরিণ, ঘাস, তারপর তোমাদের হরিণ, তারপর তোমাদের বাঘ, বুঝতেই পারছো? এটা ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড ট্রপিক লেভেল এবং এটা থার্ড ট্রপিক লেভেল। ঠিক আছে, প্রথম শ্রেণী খাদক কিন্তু সেকেন্ড ট্রপিক লেভেলে থাকে, এটা মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, দ্য অ্যান্সার উইল বি এ হেয়ার। 1000 কেজি ভরের একটি গাড়ির বেগ 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে। তো গাড়িটির উপর ক্রিয়াশীল ফোর্সের পরিমাণ জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, তো ফোর্স ইকুয়াল টু কী জানি আমরা? ভর ইন্টু তোমাদের ত্বরণ। একটা জিনিস চিন্তা করছিলাম, হ্যাঁ, তো ফোর্স ইকুয়াল টু কী আমরা জানি? ভর ইন্টু ত্বরণ। তো ত্বরণ বার করতে হবে। দেখো 20 মিটার পার সেকেন্ড ছিল, মানে সেকেন্ড হয়েছে 10 মিটার পার সেকেন্ড ছিল, এবং সেটা কত হয়েছে? 5 সেকেন্ডে হয়েছে। তাহলে 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। ভর আমাদের কত? 1000 কেজি। ত্বরণ কত বেরোলো? 2 মিটার পার সেকেন্ড। তাই অ্যান্সার হবে তোমাদের 2000 নিউটন। এটা এভাবে না দিয়ে 2 × 10⁻³ নিউটন এভাবেও লেখা যেতে পারতো। অ্যান্সার আমাদের ডাইরেক্ট এখানে দেওয়া আছে। দেখো 3 ধরনের জিনিস থাকে, একবার রিপিট করে দিই। এটা হচ্ছে আমাদের অ্যালকেন, 2 হচ্ছে আমাদের অ্যালকিন, আর একটা হচ্ছে আমাদের অ্যালকাইন। এর লাস্টে এএনই থাকে, এর লাস্টে ইএনই থাকে, আর এর লাস্টে ওয়াইএনই থাকে। ঠিক আছে, কাইন যেহেতু। ঠিক আছে, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে n × 2n+2। এর যে ফর্মুলা, এই যে এইটা, এর ফর্মুলা কী হয়? সি এর মান যদি n হয়, হাইড্রোজেনের মান কী হবে? 2n+2, এটাই বললাম। ঠিক আছে, এর ফর্মুলা কী হবে? এটার ফর্মুলা হবে CnH2n। এটার ফর্মুলা কী হবে? CnH2n-2। এটা +2 প্লাস এটা -2, মাঝখানটা অনলি 2n। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার সেই অনুযায়ী করো তুমি। তো দেখো এখানে তোমাদের বলেছে C3, যদি কোনো জিনিস 3 হয় তাহলে আমরা কি বলি তাকে? একটা থাকলে, একটা কার্বন থাকে, তাকে আমরা মিথ বলে জানি, মানে মিথেন, ইথেন এগুলো, মানে সরি দুটো কার্বন থাকে তাকে আমরা ইথ বলি, আর 3টে কার্বন থাকে তাকে আমরা কি বলি? প্রপ বলি। ঠিক আছে, তাহলে এটা প্রোপেন তো হবেই। দেখো এখানে প্রোপেনের সবকটাই প্রোপেন দিয়ে রয়েছে, মানে প্রপ দিয়ে তো হবে, শুরু হবে। তো ফার্স্টে আমরা প্রপ লিখি, PROP, প্রপ। এখন এএনই হবে লাস্টে, না ইএনই হবে, না ওয়াইএনই হবে? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 3 × 6 আছে, মানে এটা যদি এন হয়, এটা n × 2 আছে। তাহলে n × 2 কোথায় আছে? এটাই আছে। সে লাস্টে কী লিখবো? ENE। এভাবে নামকরণ হয়। অ্যান্সার তোমাদের কী হবে? প্রোপিন। ওকে, চলো নামকরণগুলো একবার দেখেছো, যখন পড়তে আরম্ভ করে তখন কিন্তু পড়বে এবার থেকে। বলছে উদ্ভিদের নমনীয়তা কোন স্থায়ী উতক, মানে এখানে বেসিক্যালি টিস্যু, কলা, কোন কলার জন্য হয়? আমরা জানি সেটা কোলেনকাইমার জন্য হয়। কোথায় থাকে এটা? সেটা হচ্ছে আকর্ষতে পাওয়া যায় কোলেনকাইমা, এবং পাতার পত্রবৃন্তে কোলেনকাইমা ব্যাপকভাবে থাকে। এছাড়াও সদ্যজাত যদি গাছ হয়, সেই সদ্যজাত শিশু চারা গাছ যাকে আমরা বলি, সদ্যজাত বা শিশু চারা গাছ যারা হয়, তাদেরও কিন্তু কাণ্ডে এই কলা বেশি পরিমাণ পাওয়া যায়। দেখবে মূল্যে গাছগুলো সহজে ভাঙে না। ঠিক আছে, বা সদ্যজাত ডাল, তাতে কিন্তু এইগুলো থাকে। তো অ্যান্সার হবে তোমাদের কোলেনকাইমা। প্যারেনকাইমা 3 প্রকারের হয় জানি আমরা। এয়ার ফিল আপ থাকলে তাকে আমরা অ্যারেনকাইমা বলি। মেন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। কালকে একটা দুর্দান্ত কোশ্চেন এসছে এর ওপরে, যে কটেক্সের মেন কাজ কী? কটেক্সে কী থাকে? প্যারেনকাইমা থাকে। তো প্যারেনকাইমার মেন কাজ যা, কটেক্সের কাজও তাই হবে, কারণ ওটা প্যারেনকাইমা দিয়েই তৈরি। কী হবে? খাদ্য সঞ্চয় করা, খাদ্য আর জল সঞ্চয়, এটা লেখা ছিল। আর একটা হয়, সেটা হচ্ছে প্যারেনকাইমারই একটা পার্ট যেখানে ক্লোরোফিল থাকে, তাকে আমরা বলি ক্লোরেনকাইমা। তারা কি করে? সালোক সংশ্লেষ করতে পারে, কারণ ক্লোরোফিল আছে তাই। তো এই হচ্ছে এদের মেন কাজ। প্যারেনকাইমা হচ্ছে মূলত ডেড সেল দিয়ে তৈরি হয়। এর মেন কাজ হচ্ছে সুরক্ষা এবং কাঠামো ধরে রাখা, সুরক্ষা এবং কাঠামোকে কী করা? ধরে রাখা। ঠিক আছে, সো কারেক্ট আনসার আমাদের এখানে কোলেনকাইমা হবে। বলছে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অন্য কোন নামে পরিচিত, যা বৈদ্যুতিক
জেনারেটর বা ডায়নামোয়ের কার্যপ্রণালী বোঝানোর জন্য নিরপেক্ষ সমন্বয় বা নিউট্রাল অ্যাডজাস্টমেন্টের অবস্থা নির্দেশ করে। মানে কি? মানে আমরা জানি যে এটা ডান, এটা ওপর দিকে গেলে আমরা কি বলি, তাকে আমরা বলি ফোর্স। এটা দেখো এদিকে যাচ্ছে, তাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড। এটা এদিকে গেলে তাকে আমরা ইনডিউসড কারেন্ট বলি। এটাকে আমরা কি নিয়ম বলে জানি, ঠিক আছে? এই নিয়মটার অন্য নাম কি? আচ্ছা, এখানে তোমাদের যে হাতের ছবিটা আঁকা আছে না, এটা একটু ভুলই আঁকা আছে। এটা কিন্তু লেফট হ্যান্ডের ছবি আঁকা আছে। আমি অনেকক্ষণ ধরে এটা দেখছি। এটা খেয়াল করো, এটা লেফট হ্যান্ডের ছবি দেওয়া আছে। লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে, যাকে আমরা বলি মোটর রুল, লেফট হ্যান্ড রুলকে আমরা মোটর রুল বলি। মোটর রুলে আমরা এই ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুল, তাকে তারও কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে মোটর রুল। এই রুলে কি দেখা যায় জানো তো? এই রুলে দেখা যায় সেটা হচ্ছে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা, মানে তড়িৎ পরিবাহী যেটা, তার ওপর বলের দিক নির্ণয় করা হয়। তড়িৎ পরিবাহীর ওপর বলের দিক, বলের দিক বলের দিক নির্ণয় করা হয় লেফট হ্যান্ড রুল অনুযায়ী, যেটা এখানে ছবিটা দেওয়া আছে। আর রাইট হ্যান্ড অনুযায়ী কী করা হয়? রাইট হ্যান্ডে তুমি যদি তোমার বুড়ো আঙুলকে, তুমি যদি ধরো মোশান হিসাবে, বুড়ো আঙুলকে তুমি মোশান হিসাবে ধরলে, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডকে, ঠিক আছে, তোমার ধরতে হবে হচ্ছে, আর এদিকে তোমার যাবে হচ্ছে এই যে এইটা এটা তোমার যাবে হচ্ছে কি, এটা তোমার যাবে হচ্ছে ইনডিউসড কারেন্টের দিক। অর্থাৎ ইনডিউস মানে কারেন্টের যে ইনডিউসড কারেন্টের দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইনডিউসড কারেন্টের বাংলা আমার মনে পড়ছে না সত্যি কথা বলতে। ইনডিউসড কারেন্টের দিক, ঠিক আছে, ইনডিউসড কারেন্টের দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয় কাকে? বাম হস্ত নিয়মকে, বা ডান হস্ত নিয়মকে, রাইট হ্যান্ড রুলকে। আর রাইট হ্যান্ড রুল কিন্তু জেনারেটরের জন্য প্রযোজ্য, মোটরের জন্য নয়। এটাকে বলা হয় ডায়নামো নিয়ম বা জেনারেটর নিয়মও বলা হয়, বা নিরপেক্ষ সমন্বয় নিয়মও বলা হয়। তো বি অপশান কিন্তু এখানে কারেক্ট হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন। একটা সোপ সলিউশন আছে বা সাবানের দ্রবণ আছে, এবং সাবানের বুদবুদের পুরু স্তর প্রাথমিকভাবে ঘোলাটে দেখায় কেন? যা আলোর বিক্ষেপণের জন্য নিরপেক্ষ সমন্বয়ের একটা অবস্থা তৈরি করে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি যে মাইজেল দ্বারা বা কণার দ্বারা আলোর বিক্ষেপণের কারণ, ঠিক আছে? এক মিনিট। এই যে তোমাদের মাইজেল তৈরি হয় জানো তো, মিজেল বা মাইজেল, তোমরা এটা এনসিআরটিতে পড়েছো, তোমাদের ক্লাস 10-এর যে এনসিআরটি আছে তাতে বলা আছে সোপ মাইজেল কি। সোপ মাইজেল হচ্ছে এমন জিনিস যার একটা এনের একটা মাথা থাকে, ঠিক আছে, এবং তার একটা হাইড্রোফোবিক কি থাকে, টেল থাকে, ঠিক আছে? তার কি থাকে? একটা হাইড্রোফিলিক টেল থাকে। আর ভুল বলছি আমি, একটা ফোবিক টেল থাকে। টেল মানে হচ্ছে হাইড্রোফোবিক, এই টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক শব্দের অর্থ যে জলকে ভালোবাসে না। হাইড্রোফোবিক শব্দের অর্থ কি? যে জলকে ভালোবাসে না। আর এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক হয়। এই পার্টটা কী হয়? হাইড্রোফিলিক হয়। ফিলিক শব্দের অর্থ লাভিং, যে জলকে ভালোবাসে, ঠিক আছে? এনে কী হয়? জলে দ্রবীভূত হয়। সোজা কথা বলতে জানো, সোডিয়াম জলে দ্রবীভূত হয়, এবার মনে রাখবে, সোডিয়াম জলে দ্রবীভূত হয়। আর এই পার্টটা দ্রবীভূত কিন্তু হয় না, এই পার্টটা কিন্তু দ্রবীভূত হয় না। তো যখন জল দেওয়া হয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই লেজের পার্টটা থাকে ভিতর দিকে। সব লেজের পার্টগুলো কি থাকে? এরকম ভেতর দিকে থাকে, আমরা জানি। এটা তোমাদের দিয়ে আগের বছর গ্রুপ ডিতে প্রচুর প্রশ্ন এসছে এর উপর বেস করে। লেজের পার্টটা সব ভেতর দিকে, মাথাগুলো সব বাইরের দিকে থাকে, আর ময়লাটা থাকে এরকম জায়গায়। সো ময়লা ধরে এই লেজ ধরে টান মারো, তাতে কী হবে? মাথা টানলে লেজ সমেত ময়লাটা উঠে বেরিয়ে আসে। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। এই পুরো একটা কণাকে আমরা বলি মিজল দানা, ঠিক আছে? যার বাইরের দিকে এনে বা জল লাভিং পার্টটা থাকে, আর ভেতর দিকে তোমাদের থাকে জল নট লাভিং পার্ট, মানে জলকে ভয় পায় যে পার্ট, সেটা থাকে ভেতর দিকে, ঠিক আছে? অর্থাৎ এই টেলটা। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু বি অপশান এখানে হবে। অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে দিয়ে অতিক্রমকারী একটি আলোক রশ্মি প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে বা কোথায় তার পুনরায় অনুসরণ ঘটবে? ঠিক আছে, দেখো অবতল দর্পণের কথা যদি আমরা বলি, আমরা জানি যখন কোনো বিন্দু সি বিন্দু দিয়ে গমন করে, ঠিক আছে, যদি কোনো বিন্দু মানে সি বিন্দু দিয়ে যখন ওইটা গমন করছে, এখানে যে ছবিটা আছে সেটা কিন্তু ভুল আছে, ছবিটা তাকিও না। এটাকে তোমরা, এই যে ছবিটা আছে এটা রং পিকচার আছে, ঠিক আছে? ছবিটাকে আমি ঠিক করে দিচ্ছি, এক মিনিট। হ্যাঁ, তো অ্যাকচুয়াল চিত্র এইটা হবে, ঠিক আছে? অর্থাৎ সি দিয়ে গেলে সি দিয়েই সেটা ব্যাক করে। যদি কোনো রেখা, আলোক রশ্মি আর কি, সেটা যদি সি দিয়েই সি এর ভেতর দিয়ে যদি থ্রু হয়,
তাহলে সি দিয়েই সেটা ব্যাক করবে। যে ছবিটা আঁকা ছিল সেটা এফের জন্য আঁকা ছিল। যদি কোনো আলোকরশ্মি এফের মধ্য দিয়ে গমন করে তাহলে সেটা রিফ্লেক্টের পরে এই যে তোমাদের আছে প্রধান অক্ষ আছে তার সমান্তরালে ব্যাক করে, ওটা এফের ছবি আঁকা ছিল, কিন্তু সি দিয়ে গেলে সি দিয়েই ব্যাক করে। তাই অ্যান্সার কী হবে? বক্রতা কেন্দ্রের কোন বিন্দু দিয়ে যাবে বা কোথায় তার পথ পুনরুসরণ করবে দিয়েই ফিরে আসে এবং তার পথ পুনরায় অনুসরণ করবে। আচ্ছা মাফ করে এই জায়গাটা এক্সট্রা সি পড়ে গেছে, ঠিক আছে, এই জায়গায় কী পড়ে গেছে? এক্সট্রা সি পড়ে গেছে। এটা হবে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে এসে তার পথ পুনরায় অতিক্রম করে। তো এটা পুরোটাই একটা লাইন বেসিক্যালি, ঠিক আছে। এই সিটাকে তোমরা ধরো না, ওকে, এই সিটা তোমরা ধরো না সিটাকে। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসে এবং তার পথ অনুসরণ করে, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে, এক ব্যক্তি জলের নিচ থেকে বাইরে থাকা কোনো নিচ থেকে বাইরে থাকা কোনো বস্তুর দিকে তাকায়, তখন গাছটার প্রকৃত অবস্থানের তুলনায় আরও দূরে, আরও উপরে এবং বাঁকা দেখায়। এটার কারণ কি? আমরা বুঝতেই পারছি এটা কালো হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। দেখো জল একটা মিডিয়াম আর তার বাইরে ডাঙায় আছে একটা গাছ, ঠিক আছে, এই এখানে ছবিও দেওয়া রয়েছে এবং দেখতে কেমন লাগে? মনে হয় যেন গাছটা তার অ্যাকচুয়াল থেকে দূরে আছে, ঠিক আছে। তো একজন ব্যক্তি জলের নিচ থেকে তাকে দেখছে, তো ডেফিনেটলি মাধ্যম চেঞ্জ হচ্ছে, ওপরে তোমাদের বাতাস, নিচে তোমাদের ওয়াটার। তো মাধ্যম চেঞ্জ হচ্ছে মানে কি? সেখানে আলোর কী হবে? আলোর প্রতিসরণ ঘটবে। কারেক্ট অ্যান্সার এইটা হবে। এখানে এই অপশানটা এত ইজি ছিল না, অপশানটা আরও ঘোরালো ছিল। এরকম ছিল যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আলোক, তার ফলে তার প্রতিসরণ হচ্ছে, এরকম ধরনের উল্টোপাল্টা অপশান ছিল। তো দেখতেই পাচ্ছ যখন কোনো ব্যক্তি ওয়াটারের মধ্য থেকে ওয়াটারের বাইরের দিকে তাকাচ্ছে, তার মানে ওয়াটার হচ্ছে ঘন মাধ্যম, পয়েন্ট টু বি নোটেড। ওয়াটার কি? ওয়াটার হচ্ছে তোমাদের ঘন মাধ্যম, আর এয়ার হচ্ছে কি? লঘু মাধ্যম। তো ঘন থেকে লঘুর দিকেই কিন্তু আলোকরশ্মি যাচ্ছে, কারণ তার চোখ এই থেকে এদিকে যাচ্ছে। তুমি কোন মাধ্যমে দেখছো সেই অনুপাতেই ব্যাপারটা হবে। ঠিক আছে, চলো নেক্সট। সোডিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত করলে সেটি প্রবল ক্ষারীয় হওয়ার বৈজ্ঞানিক কারণ কি? দেখো সোডিয়াম হাইড্রক্সাইডকে যখন তুমি জলে দ্রবীভূত করবে সেটা হচ্ছে Na+ এবং OH- আয়ন দেবে। এই OH- আয়নের কারণেই আমরা বলি সেটা ক্ষারীয়। তো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন মুক্ত হওয়ার কারণে এটা হাইড্রোজেন আয়ন মুক্ত হয় না, OH আয়ন হাইড্রক্সাইড আয়ন মুক্ত হয়। তো জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন মুক্ত হওয়ার কারণে, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের বি অপশানে কিন্তু কারেক্ট হচ্ছে। আমি কোশ্চেন পড়ে উত্তর ভাববো, আমি কোশ্চেন্স পড়ে অপশান পড়ার পরে উত্তর ভাববো না, তাহলে খিচুড়ি আরও বেশি পাকাবে। কোশ্চেন্সটা পড়ো, উত্তরটা ভাবো, দেখো কোনটা সেই অপশানে আছে, এবং যখন রাইট ক্লিক করছো বা টিক মারছো, ফাইনালি সিলেক্ট করছো, তখন একবার লাইনটাকে পুরোটা পড়ে নাও যে ওটাই উত্তর, তো ব্যাস খতম। এইটুকু হচ্ছে আমার কাজ হবে। তুমি প্রশ্ন পড়বে, টাইম নষ্ট হবে, যেটা করতেই হবে আমাদের, প্রশ্ন পড়ার টাইম আমাদেরকে দিতেই হবে, কারণ প্রশ্ন না পড়লে উত্তর করবো কী করে? কিন্তু অপশানটাকে না পড়েও অ্যান্সার করা যায়। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পরিস্থিতিতে কোনো বস্তুর একটি বিশিষ্ট মন্দিত গতি ইউনিক ডিসেলারেটেড বা তোমাদের যেটাকে বলে রিটার্ডেটেড ডিসেলারেটেড মোশন প্রদর্শন করে যখন বস্তুর ওপর একটি বাহ্যিক অসাম্য বল ক্রিয়া করে? দেখো কোনো বস্তুর ওপর কখন প্রয়োগ করবে মন্দিত গতি? কখন প্রয়োগ হবে? যখন বস্তুটা একটা গতিতে থাকবে এবং গতির বিরুদ্ধে বল প্রয়োগ হবে। কোনো বস্তু এদিকে যাচ্ছে, তার বিরুদ্ধে বিপরীত দিকে যদি কোনো বল প্রয়োগ হয়, তখনই আমরা বলবো তার গতি কিন্তু রুদ্ধ হচ্ছে, ফলে তার গতি আস্তে কমতে থাকবে। তো শূন্যস্থানে কোনো পিণ্ডের নিরন্তর সমান বেগে গতি করা, তাই কনস্ট্যান্ট স্পিডে গতি করলে সেটা তো মন্দিত গতিবেগকে বলে না। তার মানে কনস্ট্যান্ট স্পিডে কিন্তু না ত্বরণ আছে, কনস্ট্যান্ট স্পিডে না মন্দন আছে, দুটোর মধ্যে কোনোটাই নেই, সেটা তো অ্যান্সার হবে না। কোনো বলকে মেজের আঘাত করে গড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ দূরে গিয়ে যদি সেটা স্থির হয়ে যায়, এটাই হচ্ছে অ্যান্সার হবে। কোনো বলকে যখন মেঝেতে গড়িয়ে দিচ্ছ, কিছুক্ষণ পরে সেটা থেমে যাচ্ছে, কেন? তার বিরুদ্ধে কোন বল কাজ করছে? বলের গতি এদিকে, কিন্তু বিরুদ্ধে কোন বল কাজ করছে? ঘর্ষণ বল বা ফ্রিকশন কাজ করছে। তো কারেক্ট আনসার এটাই হবে। আর একটু পড়ে দিই, বদ্ধ বৃত্তাকার পথে একই গতিতে ক্রমাগত ঘুরছে। দেখো গতি যখন তার সেম, তার মানে তার ত্বরণ আছে, পয়েন্ট টু বি নোটেড। যখন তুমি একটা বলকে তুমি ঘোরাচ্ছ তখন তার কী আছে? সমবেগে ঘুরছে, তার মানে তার বেগের মান পরিবর্তন না হলেও বেগের ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, মানে বেগ চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে ত্বরণ থাকবে, মন্দন নয়। নেক্সট হচ্ছে কোনো বস্তুর অনন্তকাল পর্যন্ত স্থির অবস্থায় থাকা, সেটা স্থিতিজাড্যে আছে, তাতে কোনো গতিই নেই, ঠিক আছে, সেখানে ত্বরণ মন্দনের কোনো ব্যাপারও নেই। সো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের বি হবে এখানে। ওকে, তো বি কিন্তু আমি দাগিয়ে কিন্তু আমি বেরিয়ে যাবো, তোমাদের জন্য পড়ে পড়ে অ্যান্সারটা আমি বুঝিয়ে দিলাম। নেক্সট চলো।
বলছে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নিরাপদ র্যাম্প তৈরি করার, এটা কালকে তোমাদের এই টাইপের একটা কোশ্চেন্স পড়েছিল, সেটা নিরিখে আমি একটা কোশ্চেন্স এখানে দিয়ে দিয়েছি প্র্যাকটিস হিসাবে। নিরাপদ র্যাম্প তৈরি করার জন্য প্রধান বিষয়টি কঠোরভাবে কোনটা বিবেচনা করা দরকার? দেখো, র্যাম যদি অত্যন্ত মসৃণ হয়, ডেফিনেটলি হুইল চেয়ার কী হবে, দরাম করে পড়ে যাবে। র্যাম উচ্চ ঘর্ষণযুক্ত বা পিছলানো রোধী উপাদান দিয়ে তৈরি করতে হবে, যাতে গতি নিয়ন্ত্রণে থাকে এবং পিছলে যাওয়ার চান্স কম থাকে। আর এটা ছাড়া অন্য কিছু অ্যান্সার হতেই পারে না। তুমি র্যাম খুব খানাডাল করলে তো উঠতেই অসুবিধা হবে। র্যাম কোনো হাতল বা রেলিংয়ে থাকার প্রয়োজন, রেলিং থাকার প্রয়োজন আছে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কিন্তু বেস্ট অপশান কিন্তু বি হচ্ছে, তো বি দাগ দিয়ে আমি চলে যাবো, কারণ আমি বুঝতে পারছি বাস্তবে এটাই আমরা করি। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন কী বলেছে দেখো, নিচে অপশান ছিল 1 2 সঠিক, অনলি 2 সঠিক, অনলি 3 মানে দুটোই সঠিক না, এরকম অপশান ছিল, অপশানটা কেটে গেছে। ঠিক আছে, আমি স্লাইড এখানে আনার সময় একটু কেটে গেছে। যাই হোক, আমরা এখানে কোন দুটো ঠিক বলে দিই, চলে যেতে পারি আমরা, অসুবিধা কিছু নেই। একটি বিয়োজন অভিক্রিয়া সম্পর্কে মানে রিয়াকশান সম্পর্কে কোন বিবৃতিগুলো বিবেচনা করে এবং কোনটা সঠিক ভাবো। দেখো, বিয়োজন বিক্রিয়ায় কী হয়, একটা ভেঙে দুটো বা ততোধিক পদার্থ তৈরি হয়, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম 2-এর অধিক হতে পারে। তাহলে সিঙ্গেল মৌল ভেঙে দুটি উৎপাদ তৈরি হয়, দুটো হতে পারে, দুটোর বেশি হতে পারে, সেই অপশানটা কারেক্ট। প্রতিটি বিয়োজন বিক্রিয়া অক্সিজেন থাকা বাধ্যতামূলক এমন কোনো ব্যাপারই নেই, যে প্রতিটি বিয়োজন বিক্রিয়া অক্সিজেনই থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। কিন্তু হিট থাকতে হতে পারে, কিন্তু সবসময় যে হিটই থাকবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু 90% ক্ষেত্রে আমরা জানি বিয়োজন তিনভাবে হয়। একটা হচ্ছে থার্মাল তোমাদের ডিকম্পোজিশন, যেটা তাপের মাধ্যমে হয়। 2 হচ্ছে আমরা জানি আলো, ঠিক আছে, যেটাকে ফটোলাইটিক ডিকম্পোজিশন বলা হয়। এই দুটো আমাদের মেন, আমরা জানি আলো এবং তাপ, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা বিয়োজন বিক্রিয়া কিন্তু চালাতে পারি ডেফিনেট। আর একটা কি, সেটা হচ্ছে তোমাদের তড়িৎ, তড়িতের মাধ্যমে কিন্তু ভাঙা যায়, যেমন জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে কিন্তু ট্রান্সফার করে দেওয়া যায়, এটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন বা তড়িৎ। তো এই তিনটে জিনিসকে আমরা ব্যবহার করি। আমাদের এখানে অ্যান্সার কী হবে, 2 নম্বরটা কারেক্ট নয়, 1 নম্বরটা কারেক্ট। চলো, একটি ছেলে পরীক্ষাগারে উদ্ভিদের মূল ও কাণ্ডের বৃদ্ধি ও দৈর্ঘ্যে বৃদ্ধি নিয়ে একটি পরীক্ষা করছে। এই বৃদ্ধির জন্য কোন উদ্ভিদ টিস্যু দায়ী? কি বলেছে, মূলের এবং কাণ্ডের বৃদ্ধি এবং দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো, মূল ও কাণ্ডের বৃদ্ধি হয় তোমাদের কি কলার জন্য, পার্শ্বস্থ ভাজক কলার জন্য। তাহলে আমি কি লিখছি, ভাজক কলা লিখছি। আর দৈর্ঘ্য বৃদ্ধি হয় তোমাদের এপিক্যাল মেরিস্টেম, বা যেটাকে আমরা বাংলায় কি বলি বলো, এপিক্যাল মেরিস্টেমের বাংলা কি, দেখো ভুলে গেলাম। যাই হোক, এপিক্যাল মেরিস্টেম মানে তোমাদের কি বলে জানো ওটাকে, শীর্ষস্থ, হ্যাঁ, শীর্ষস্থ ভাজক কলার জন্য। ঠিক আছে, শীর্ষস্থ ভাজক কলার জন্য। তো অ্যান্সার আমাদের কী হবে, পার্শ্বস্থ ভাজক কলা ইংরাজি হচ্ছে তোমাদের নিবেশিত ভাজক কলা ইংরাজি ইন্টারক্যালারি, আর পার্শ্বস্থ ইংরাজিটা মানে পাশের দিকে থাকে, যেটাকে আমরা বলি ল্যাটেরাল, এই অংশে থাকে ল্যাটেরাল, LATERAL, ল্যাটেরাল মেরিস্টেম। তাহলে যাই হোক না কেন, আমরা মেরিস্টেম কথাটা বলছি, তার মানে অ্যান্সার হবে কি আমাদের, বুঝতে পারছো আশা করি। এবার যদি বলা হয় একজন ছাত্র পরীক্ষাগারে গিয়ে সেই কোষটাকে ব্যাখ্যায়িত করছে যে কোষে প্রচুর পরিমাণ খাবার সঞ্চিত ছিল, তাহলে সম্ভবত সে কোন কোষকে বা কোন টিস্যুর কোষকে সে ব্যাখ্যায়িত করছে বা এক্সপেরিমেন্ট করছে। অ্যান্সার হবে কি, খাবার সঞ্চয় কে করে রাখে, প্যারেনকাইমা, তো প্যারেনকাইমা অ্যান্সার হবে। ডেড টিস্যু হলে কী অ্যান্সার হবে, স্ক্লেরেনকাইমা। বেশি পরিমাণ যদি সেটা লচিল মানে যেটাকে আমরা বলি যে ফ্লেক্সিবল হয়, তাহলে সেটা কী হবে, কোলেনকাইমা হবে। এইভাবে কিন্তু কোশ্চেন করছে, মানে কোশ্চেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দারুণ প্রশ্ন এটা। চলো, নিম্নলিখিত মিশ্রণগুলির মধ্যে কোনটি প্রলম্বনের উদাহরণ? এখানে অন্য একটা নিলম্বন বা সামথিং লেখা ছিল, আমি ঠিক করে দিলাম। প্রলম্বনের উদাহরণ কোনটা? দেখো, প্রলম্বন হচ্ছে এমন যেখানে কণাগুলোর যে আকার সেটা আমরা জানি 1000 nm এর থেকে বেশি হয়। 1000 nm এর থেকে বেশি হলে তখন তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি প্রলম্বন। যেমন সেটা অ্যান্সার হবে তোমাদের কি, এইটা দুধ কিন্তু প্রলম্বন নয়, দুধ হচ্ছে কোলয়েড, কোলয়েডের মধ্যে দুধ হচ্ছে কিন্তু তোমাদের ইমালশন। চিনিয়ন লবণ, এটা হচ্ছে ট্রু সলিউশন, দেখতে পাচ্ছ সলিউশন লেখা আছে। শুধুমাত্র বিশুদ্ধ জল, নো সলিউশন, নর্মাল জল। অ্যান্সার হবে কি আমাদের, কাদাযুক্ত জল। ঠিক আছে, চক পাউডারযুক্ত জল বা আটা বা ময়দা ফেলে দিলে যে জল হয়, সেটাও কিন্তু তোমাদের প্রলম্বন বা সাসপেনশনের এক্সাম্পল হবে। পরের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আগের দিনও আজকেও প্রত্যেকটা শিফটে জিজ্ঞাসা করা হয়েছে, যে খাদ্য শৃঙ্খলে ডিডিটি এর ঘনত্ব কোনটাতে বেশি পাওয়া যাবে। আমরা সবসময় জানি যে বায়োম্যাগনিফিকেশান কি, আমরা খাদ্য শৃঙ্খলে ডিডিটি এর ঘনত্ব কোথায় পাওয়া যাবে, যেখানে আমাদের বায়োম্যাগনিফিকেশান হবে। তো বায়োম্যাগনিফিকেশান কোনটাতে হচ্ছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি সবথেকে উচ্চ স্তরে কিন্তু বায়োম্যাগনিফিকেশান হবে। তো সবথেকে বেশি আমরা বাজ পাখিতে পাবো। ঠিক আছে, সঠিক ক্রম কোনটা, আচ্ছা সবথেকে বেশি বাজ পাখিতে থাকবে ঘনত্বের সঠিক ক্রম,
ঘাসে সব থেকে বেশি হবে না, বাজ পাখিতে সব থেকে বেশি, ইয়েস, তারপর সাপে, তারপর ঘাস ফড়িংয়ে, তারপর ঘাসে। তো বি অপশন আমাদের কারেক্ট হবে। সব থেকে বেশি বাজ পাখিতে, তারপর লেস দ্যান সাপ, তার লেস দ্যান ঘাস ফড়িং, তার থেকে লেস দ্যান ঘাস, ঘাসে সব থেকে কম, উদ্ভিদ সব থেকে কম নেয়। ঠিক আছে, চলো নেক্সট। আমি দেখেছি তোমরা সবসময় অ্যান্সার জানি তো স্যার, সো এই কোশ্চেনটা কোনো মানে হয় না, এটা ভুল কথা। অ্যান্সার জানো সেটা ম্যাটার করে না, অ্যান্সার তো সবাই জানে। ক্লিকটা কি রাইট করছো নাকি এ অপশন ক্লিক করতে কি বি অপশন ক্লিক করছো সেটা ম্যাটার করে। ঠিক আছে, তো জানার ওপর কেউ কোশ্চেন ওখানে বলছে না। তোমার অনেক জ্ঞান, তুমি কোনো জ্ঞানটা ইউজই করো না, তাহলে ও জ্ঞান থাকার থেকে না থাকা বেটার। তো এখানে ব্যাপারটা সেরকম, তোমার জ্ঞান আছে, তোমার নলেজ আছে, তুমি ব্যাপারটা জানো, তুমি রাইট ক্লিক না করে রং ক্লিক করে আসলে তোমার গেল। একটি পরমাণুর প্রদত্ত শক্তিস্তর সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে বোহর বারি মডেল অনুযায়ী, সেটার ফর্মুলা হচ্ছে 2n। যেমন আমরা যদি কে ধরি, কেতে আমাদের কী হবে, কে এর জন্য এন এর মান হচ্ছে 1, এল এর জন্য কত 2, এম এর জন্য কত 3, এন এর জন্য কত 4। তো ফর্মুলা কী হবে 2n স্কোয়ার। তো 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2, 2 ইন্টু 2 স্কোয়ার তার মানে 4 2 8। এটা কত হবে 2 ইন্টু 3 স্কোয়ার তার মানে কত হবে 18, 2 ইন্টু 4 স্কোয়ার মানে কত হবে 32। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি যে কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে সর্বাধিক 8টা, এতে 18টা, এতে 32 ইলেকট্রন থাকতে পারে। কালকে আমি প্রশ্ন দিল কে এল এম এন এ কতগুলো ইলেকট্রন থাকবে তা সাজাও, বা কোনটাতে কম কোনটাতে বেশি থাকবে, সবথেকে বেশি এনে থাকবে, তারপর এম এ থাকবে, তারপর এলে থাকবে। এভাবে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী কালকে প্রশ্ন দিয়ে দিতে পারে, অ্যান্সার তোমাদের এইটাই হবে। ঠিক আছে, 2n স্কোয়ার এই প্রশ্ন অনুযায়ী। ডান হাতের বুড়ো আঙুলের নিয়ম কোন বিজ্ঞানী প্রণয়ন করেছিলেন? দেখো অ্যান্সার হবে তোমাদের ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড থাম্ব রুল বলা হয়, তোমরা জানো সবাই, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড থাম্ব রুল কী এখানে বলে, সেটা হচ্ছে যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে তার রেসপেক্টে তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের রেসপেক্টে, তড়িৎ, কালকে এটাই হয়তো দেখা গেল তোমাদের বিবৃতি করে দিয়ে দিল, তড়িৎ প্রবাহের সাপেক্ষে, রেসপেক্টে মানে সাপেক্ষে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের দিক, এটাকে ম্যাগনেটিক ফিল্ডের চিহ্ন বলা হয়, ম্যাগনেটিক ফিল্ডের দিক কোন দিক থেকে কোন দিকে হবে। ঠিক আছে, কারেক্ট আনসার আমাদের এইটা হবে। চলো নেক্সট। পদার্থ বিজ্ঞানে এবং ইঞ্জিনিয়ারিংয়ে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লোড বা ভার বা বল প্রাথমিকভাবে কোন যন্ত্র পদ্ধতিতে মাপা হয়? অ্যান্সার তোমাদের হবে স্প্রিং ব্যালেন্স। মনে রাখবে, আমরা যে সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করি, যাকে আমরা দাঁড়ি পাল্লা বলি, সাধারণ তুলা যন্ত্র, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি দাঁড়ি পাল্লা। ঠিক আছে, দাঁড়ি পাল্লা, এটা কিন্তু তোমাদের লিভার থেকে প্রশ্ন না, সবসময় লোড বলা মানি। এটা দিয়ে মাপা হয় তোমাদের ভর, মানে হচ্ছে এমকে মাপা হয়। ঠিক আছে, আর স্প্রিং ব্যালেন্সের সাহায্যে, এই যে স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্সের সাহায্যে কী মাপা হয়, ভারকে মাপা হয়, মানে এম ইন্টু জি, এমজিকে মাপা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, একেই ওজনও বলা হয়। কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, লোড সেল বা স্প্রিং ব্যালেন্স তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বাকিগুলো তো জানো যে অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় পরিমাণ, ব্যারোমিটার দিয়ে চাপ মাপা হয়, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা হয়। ঠিক আছে, সবার বাড়িতে আছে থার্মোমিটার। চলো পরেরটায় যাবো আমরা। কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে এবং তার রোধ যদি দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কী হবে? হিট ইকুয়াল টু আই স্কোয়ার আর টি একটা ফর্মুলা হয়, আর একটা ফর্মুলা কী হয়, হিট ইকুয়াল টু ভি স্কোয়ার আর বাই টি, এই তোমাদের ফর্মুলা হয়। তো এখানে তোমাদের কী বলেছে, তড়িৎ প্রবাহকে অপরিবর্তিত রাখতে বলেছে এবং রোধকে দ্বিগুণ করতে বলেছে, তাহলে হিট কী হবে, ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে, তাপ তোমাদের দ্বিগুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে। কারণ আই যদি কনস্ট্যান্ট তখন হিটের সঙ্গে আরের সম্পর্ক সমানুপাতিক হয়, কিন্তু যদি ভি কনস্ট্যান্ট হয় তখন হিটের সঙ্গে আরের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। এটা মনে রাখবে, এটা দিয়ে প্রত্যেকটা শিফটের প্রশ্ন আসছে, ওই জন্য রিপিটেড প্রশ্ন হিসেবে আমি করিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো। নিষেকের পর মানবদেহে গঠিত নতুন জাইগোটের মোট কতগুলো গুণসত্য থাকে? দেখো, নিষেক ঘটে একটা শুক্রাণু যখন একটা ডিম্বাণুর মধ্যে এন্টার করে, এখানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, এন মানে এখানে 23টা ক্রোমোজোম, এখানে তোমাদের 23টা ক্রোমোজোম থাকে। তাহলে যখন এর ফলে যখন জাইগোট তৈরি হচ্ছে, সিঙ্গেল সেল জাইগোট, কোনটা, সিঙ্গেল সেল, ঠিক আছে, সিঙ্গেল সেল যাকে আমরা বলছি জাইগোট, জাইগোট তৈরি হচ্ছে, তাতে এন প্লাস এন 2n থাকবে, তার মানে 46টা থাকবে। তো কারেক্ট আনসার কী হবে, 46। ঠিক আছে, চলো নেক্সট।
নিম্নলিখিত হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি যোগ বিক্রিয়ার প্রতি, যোগ মানে অ্যাডিশন রিয়াকশনের প্রতি অত্যন্ত সক্রিয়? একটু আগে আমরা কি পড়েছিলাম, ইথিন থেকে কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে, ইথিন থেকে ইথেন তৈরি হচ্ছে। তো কারেক্ট আনসার কী হবে, ইথিন হবে। ওই যে অ্যাডিশন রিয়াকশন ওইখানে আমি তোমাদের বলেছি, ওটা এখানে কোশ্চেন আসছে, মানে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ততে কনভার্ট হয়ে যাচ্ছে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কিন্তু আমরা ইথিন কিন্তু হবে, যার বন্ড কটা, ইথিনের বন্ড কটা থাকে, দুটো বন্ড থাকে। ইথিনে কার্বন কার্বনের মধ্যে বন্ড কী থাকে, ডবল বন্ড কার্বন কার্বন থাকে ইথিনে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দ্য অ্যান্সার উইল বি দিস। তো এই তোমাদের কোশ্চেন ছিল টোটাল 40টা। ঠিক আছে, আজকে আমি ম্যাথ দেখছি যদি রাত্রে দেওয়া যায়, না হলে কালকে তোমাদের আমার ইচ্ছা আছে 30 থেকে 50টা অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসা এবং তোমাদের করিয়ে দেওয়ার, যে টাইপের অঙ্ক পড়ছে প্র্যাকটিস সেশন হিসেবে কালকে তোমাদের করানো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো। 40 কোশ্চেন্স তোমরা প্র্যাকটিস করো, এই টাইপেরই কোশ্চেন্স ঘুরিয়ে ফিরিয়ে বারবার পড়ছে তোমাদের। ঠিক আছে, আর আমি বলবো যে কটা অড চ্যাপ্টার আছে, যেমন তোমাদের জৈব জীববৈচিত্র্য আর আর্থ সিস্টেমের তো ফ্রি পিডিএফ আমি তোমাদের দিয়ে দিয়েছি নিউ এনসিইআরটির, চাইলে ওপারটা পড়ে দিতে পারো। যদি আর্থ সিস্টেম থেকে কিন্তু কালকে থার্ড শিফটের দিকে কোনো প্রশ্ন আসেনি, আজকে ফার্স্ট শিফটে তেমন কোনো প্রশ্ন দেখা যায়নি, সেকেন্ড শিফটে হয়তো হতে পারে, কিন্তু সেকেন্ড শিফটে আমি তেমন কোনো প্রশ্ন পাইনি। তোমরা আমাকে বলো যে কোনো প্রশ্ন পড়েছে কিনা সেকেন্ড শিফটে বা থার্ড শিফটে। ঠিক আছে, কিন্তু তোমাদের দেখতে জিমনোস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্ম থেকে কিন্তু প্রশ্ন একটা আসছে, অর্থাৎ মাঝে মাঝে একটা দুটো করে প্রশ্ন দিয়ে দিচ্ছে, ওই জন্য একটু সামান্য ওভারঅল রিডিং মেয়ে রাখাটা আমি বলবো বেটার। কিন্তু সিম্পল মেশিন, মোশন, তারপরে গতিসূত্র, প্রবাহী তড়িৎ, ম্যাগনেট, লাইট, এই কটা থেকে তোমাকে মাস পড়তে হবে যদি আমি ফিজিক্স বলি। কেমিস্ট্রিতে তোমাকে ধাতুর যে বিভিন্ন যে রিয়াকশানের পার্ট আছে, বিশেষ করে তোমাদের লাস্টের দিকে জৈব রসায়নের যে রিয়াকশানের পার্টটা আছে সেটা ডেফিনেটলি, এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। কেমিক্যাল রিয়াকশান থেকে এবারে কিন্তু কোশ্চেন্স খুব বেশি এসে তা বলবো না, আগেরবার যেমন ফাটিয়ে প্রশ্ন এসেছিলো এবারে তা আসেনি, কিন্তু জৈব রসায়নের যে বিক্রিয়া তার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে, তো পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।